আচ্ছা, আমাদের হচ্ছে আজ টপিক হচ্ছে ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজে আপনাদের এফসিপিএস এ এবং 15টা কোশ্চেন আসবে। 15টা কোশ্চেন, হ্যাঁ। তো এবং এই 15টা কোশ্চেন পেপার 3 তে থাকবে। অর্থাৎ তৃতীয় দিনের যে পরীক্ষা হয়, তৃতীয় দিনের মেজরিটি একটা নাম্বার ক্যারি করে ইনফেকশাস ডিজিজের অধ্যায়টা। ইনফেকশাস ডিজিজের জন্য কোন কোন বই লাগবে এটা আপনারা ডেভিডসনের পাশাপাশি এক্ষেত্রে একটু মাইক্রোবায়োলজি লেন্স বইটা পড়তে হবে। কিছু কিছু অর্গানিজম লেন্স বই থেকে একটু পড়তে হবে, তাহলে আপনাদের ডেভিডসনটা পড়তে সুবিধা হবে। আজকে আমি খুবই অল্প আপনাদের একটা বেসিক ধারণা দিব, সো দ্যাট আপনারা এই ধারণার উপর ভিত্তি করে মাইক্রোবায়োলজিটা পড়তে পারেন। তাহলে আমি নেক্সট দিন বা নেক্সট পড়াইতে খুব দ্রুত টান দিতে পারবো বা খুব দ্রুত যেতে পারবো। তো ইনফেকশন ডিজিজের বেসিক কিছু কথা আজকে আমরা বলবো, আর আপনাদেরকে বলে দিব যে হচ্ছে কোন বই পড়তে হবে, কি পড়তে হবে। এইটা আমাদের একটা অধ্যায় আছে, 11 নম্বর অধ্যায়, যেটা ইনফেকশাস ডিজিজ। আর একটা ইনফেকশাস রিলেটেড অধ্যায় আপনাদের বইয়ে আছে, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ, যা হচ্ছে আপনার 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টার, এখান থেকে 6 নম্বর চ্যাপ্টার থেকে ইউজুয়ালি একটা বা দুইটা কোশ্চেন আসলেও আসতে পারে, নাও আসতে পারে। খুব বেশি বোঝার কিছু আছে বা এরকম কিছু না। এটা আমি দাগিয়ে দিব এবং দাগানোর ছবি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। এটা দেখে নিলে আপনাদের মাইক্রো পড়া আরেকটু সহজ হতে পারে হয়তো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। 6 নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ, অল আর ইম্পর্টেন্ট। এখানে আসলে তো যেটা আছে এখানে দেখেন, ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আমাদের অবজারভেশন কি করতে হবে, কোনগুলো থাকলে সেটা ইনফেকশাস সাসপেক্ট করব। দ্যাট ইজ টেম্পারেচার, সোয়েটিং, ওয়েট লস, রেসপিরেটরি ডিস্ট্রেস, অল্টার্ড কনসাসনেস, প্যালোর, জন্ডিস, অল ইউ নো। আমি জাস্ট এখানে স্কিন কন্ডিশনে কিছু কথা বলতে যাচ্ছি। স্কিনে দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট এবং ছবিগুলো দেখে রাখতে হবে। জেনারেলাইজ ইউরাইথেমা, র্যাশ, আইভি ইনজেকশন, ট্রাক মার্কস, সার্জিক্যাল মার্কস, প্রস্থেটিক ডিভাইস, ট্যাটুস, অল আর স্কিন। হ্যান্ডসে দেখেন, ফিঙ্গার ক্লাবিং, স্প্লিন্টার হেমোরেজ, জেন ওয়ে লেশন, সাইন্স অফ ক্রনিক লিভার ডিজিজ এন্ড ভাস্কুলাইটিস লেশন। তো এখানে যেটা দেখাচ্ছে, এই ছবিটা আপনাকে দেখাচ্ছে স্প্লিন্টার হেমোরেজ। স্প্লিন্টার হেমোরেজ ইন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এই যে লাল লাল যে দাগটা দেখতেছেন, সেটাকে বলা হয় স্প্লিন্টার হেমোরেজ। এই যে, তো এটা আপনাকে কিন্তু একটা ইনফেকশনের সাইন্স দিবে। দ্যাট ইজ বলা হয় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের স্প্লিন্টার হেমোরেজ পাওয়া যায়। তো এরকম একটা ছবি বা এরকম একটা সিনারি দিয়েও কিন্তু আপনাকে দিতে পারবে। ঠিক আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের একটা সিনারিওর ক্ষেত্রে কিন্তু জাস্ট এরকম একটা স্প্লিন্টার হেমোরেজের সিনারিও থাকতে পারে। একইভাবে ফিঙ্গার ক্লাবিং ও স্প্লিন্টার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থাকতে পারে, ক্রনিক লিভার ডিজিজ থাকতে পারে, ভাস্কুলাইটিস লেশন। ভাস্কুলাইটিস আমরা রিউমাটোলজিতে পড়েছি, এই জন্য বলতেছি। ভাস্কুলাইটিস হলে নখ দিত না, এই যে পাল্প দেখাইতো, পাল্পের এখানে আপনার দেখছেন ছোট ছোট ইনফ্রাকশনের কালো কালো সাইন রয়েছে, সেটা একটা সাইন হতো। তো এগুলো কিন্তু সবই খেয়াল করলে ক্লুগুলো বোঝা যায়। এই ক্লুগুলোই থাকে আপনার, নাহলে সিঙ্গেল বেসটা ধরা যায় না। অরোফ্যারিংস দেখেন, অরোফ্যারিংসে কি হতে পারে? ডেন্টাল ক্যারিজ, টনসিলার এনলার্জমেন্ট এন্ড এক্সুডেট এন্ড ক্যান্ডিডিয়াসিস। দেখেন এই যে একটা টনসিল, দুই পাশে যেটা প্যারাটাইল টনসিল, এখানে দেখা যাচ্ছে সাদা মতো, দ্যাট ইজ এখানে হচ্ছে এক্সুডেট, ইনফেকশন হয়েছে, স্ট্রেপ্টোকক্কাল টনসিলাইটিস। হেড, নেক, লিম্ফাdenopathy, প্যারাডিক্টমি, অ্যাবনর্মাল টিকনি। আইস, আই খুবই ইম্পর্টেন্ট। conjunctival petechia, painful red eye in uveitis, loss of red reflex in exophthalmitis, red reflex loss, রথ স্পট ইন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে এটাকে বলা হয় রথ স্পট। দেখেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের আই সাইন রথ স্পট। হেমোরেজিক এক্সুডেট, হেমোরেজ এন্ড এক্সুডেট এন্ড সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস, এগুলো কিন্তু ক্লু থাকবে। টিউবারকুলোসিসের আই ফাইন্ডিংস কে আমি যদি হঠাৎ করে প্রশ্ন করি, তাহলে কিন্তু একটু হ্যাপাজাইট লাগতে পারে। করয়েডাল লেশন অফ টিউবারকুলোসিস, এখানে দেখেন একটা
চেস্ট এক্সরে কনসালটেশনের ছবি দেওয়া আছে, এই ছবিগুলো দেখতে হয়, এগুলো ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করে। আপনি ওয়ার্ডেও এরকম পেশেন্ট পাবেন দেখবেন, যেটাকে আপনার কেন টিউবারকুলোসিস হচ্ছে আপনার কনসালটেশন বলতেছি, কেন হচ্ছে প্লুরাল ইফিউশন না, এইভাবে চিন্তা করতে হবে। কেন মাস লেশন না, বা কেন এটা কি আমরা এই পেশেন্টের এক্সামিনেশনে কি পাবো, ব্রঙ্কিয়াল সাউন্ডটা কেমন পাবো, এইভাবে যদি চিন্তা করেন তাহলে এখন বেশ কয়েকটা সিস্টেম পড়া হয়ে গেছে, তো এখন এইভাবে একটু চিন্তা করতে হবে, তাহলে আপনার কোরিলেশনটা ভালো হবে। আর একটা ছবি দেখেন, এখানে আছে টেস্টিকুলার সোয়েলিং ইন অ্যাকিউট মামস। অ্যাকিউট মামস এর ক্ষেত্রে, অ্যাডাল্টস এর ক্ষেত্রে আপনার জেনিটারি এক্সামিনেশন করা মাস্ট, অথবা শুনতে হবে তার টেস্টিকুলার সোয়েলিং আছে কিনা। মানে দেখেন টেস্টিকুলার সোয়েলিংটা কেমন দেখা যায়। সো এইগুলো আপনাদেরকে ক্লিনিক্যাল ক্লু দিবে। নেক্সট যেটা আসতেছে ফিভার। ফিভার ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন বোথ সিপিএস অলসো। আচ্ছা, আচ্ছা, তো যেটা আছে ফিভারের ডকুমেন্টেশনে কি লাগে, ফিভার দেখেন প্রথম লাইনে যেটা আছে, পুরোটাই যদি করা শুরু করে দেব। আচ্ছা, ফিভার ডকুমেন্টেশন অফ ফিভারে কি বলছে, ফিলিং হট অর সোয়েটি ডাজ নট নেসেসারিলি সিগনিফাই ফিভার। এটা আপনাকে অনেক পেশেন্টই বলবে যে আমার গায়ের ভিতরে গরম লাগে বা গায়ে ঘাম হয়, জ্বর জ্বর লাগে, এটা আসলে ফিভার না। ফিলিং হট ইজ নট এ ফিভার, ঠিক আছে। ডায়াগনোসড অনলি বডি টেম্পারেচার 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যখন থাকবে তখনই সেটা ফিভার। 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যখন থাকবে তখনই ফিভার। আমরা ফিভার দেখতে পারি চারটা জায়গায় স্পেশালি, অ্যাক্সিলারি, অরাল, তারপরে আপনার হচ্ছে ওরাল, রেকটাল। এর মধ্যে ওরাল এবং রেকটাল হচ্ছে বেশি অ্যাকুরেট টাইম। আউট পেশেন্ট যদি বাইরে থেকে কোনো পেশেন্ট আমাদেরকে আউটডোর এসে বলে যে আমার জ্বর আসে, তাহলে তাকে বলতে হবে আপনারা টেম্পারেচার চার্ট সঙ্গে সাথে দেখা করেন। রাইগোস, এই শব্দটা আমরা প্রায় ভুল মিনিং জানি। রাইগোস মানে কিন্তু শক্ত না, আমরা বলতাম চিলস এন্ড রাইগো, রাইগো মানে জানতাম যেন শক্ত হয়ে যাওয়া, বাট বইয়ে দেখেন লেখা রয়েছে রাইগোস মিন সিভিয়ারিং। সিভিয়ারিং অর্থাৎ একটা র্যাপিড রাইজ অফ টেম্পারেচারের পরে সোয়েটিং হয়, সোয়েটিং হওয়ার যাওয়ার পরে গায়ের টেম্পারেচারটা কমে যায়, তখন মানুষের শরীরটা কাঁপে, এই কাঁপাটাকেই বলা হয় রাইগোস। এছাড়া ফিভারের সাথে কি থাকতে পারে, নাইট সোয়েট। নাইট সোয়েট কি আছে দেখেন, পার্টিকুলারলি কিছু ইনফেকশনের সাথে থাকে, দ্যাট ইজ টিবি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আপনারা টিবি কথা সবাই জানেন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর কথা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এন্ড সোয়েটিং ফ্রম এনি কজ ইজ ওডস এট নাইট, এই কথাটা ইম্পর্টেন্ট। যে কোনো কারণে সোয়েটিং হইতে পারে, এবং সোয়েটিং এর যতগুলো কারণ আছে সবগুলো সোয়েটিং কিন্তু রাতে ওডস হয়। কি কি কারণে সোয়েটিং হয়, দ্যাট ইজ অ্যালকোহল, অ্যাংজাইটি, থাইরোটক্সিকোসিস, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাক্রোমেগালি, আমরা অ্যাক্রোমেগালি পড়েছিলাম, লিম্ফোমা, and excessive environmental heat all causes sweating without temperature elevation. তো দেখেন অ্যালকোহল, অ্যাংজাইটি, থাইরোটক্সিকোসিস, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি ডায়াগনস্টিক টেস্ট কি ছিল, পড়ছেন কেউ, বলতে পারবেন? অ্যাক্রোমেগালি কিভাবে ডায়াগনোসিস করব? আইজিটি টেস্ট। আইজিটি, আইজিটি করতে পারবেন। আর একটা বলছেন হয়েছে আই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, আইজিটি বলেন, আইজিএফ বলে, আইজিএফ হবে না। আর একটা হচ্ছে গ্রোথ হরমোন দেখা যেতে পারে, গ্রোথ হরমোন দেখার আগে আপনাকে গ্লুকোজ দিতে হবে, ওজিটি, গ্লুকোজ দেওয়ার পরে তারপরে আপনার গ্রোথ হরমোন দেখতে হবে, এটা একটা করা যায়। আর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর দেখা যায় দুইটাই। এবং অ্যাক্রোমেগালির দুইটা সাইন ছিল, মোস্ট কমন ফিচার ছিল, একটা ছিল আপনার হেডেক আর সোয়েটিং। তো দেখেন এখানে এক্সেসিভ সোয়েটিং এর মধ্যে কিন্তু আসছে। আচ্ছা, রিকারেন্ট ফিভার, যদি কোনো কারণে বারবার ফিভার হয় তার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে কোনো অ্যাবসেস আছে অথবা বডি লেয়ার রিকারেন্ট,
এছাড়া কিছু অ্যাসোসিয়েটেড ফিভার থাকে, দ্যাট ইজ হেডেক, ফটোফোবিয়া, ডেলিরিয়াম, মায়ালজিয়া, শক। মায়ালজিয়া স্পেশালি ভাইরাল ইনফেকশনে হয়, অ্যান্ড সেপসিস, ভাইরাল ইনফেকশন অ্যান্ড সেপসিস। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার ফিলিং হট, এটা একটা ইম্পর্টেন্ট ছিল। ওরাল অ্যান্ড রেকটাল স্টাফ, শিফিয়ারিং বললাম। টিবি অ্যান্ড ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, কজ রিকারেন্টিভ ফিভার হচ্ছে বডিরা রিকারেন্টিভ অ্যান্ড অ্যাবসেস। মাইলজা স্পেশালি ইনফ্লুয়েঞ্জা উইথ সেপসিস বেশি দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ইনফেকশন ডিজিজের পেশেন্ট আসলে, এই বক্সটা দুইটা স্টার। নেক্সট হচ্ছে একটা ইনফেকশন ডিজিজের পেশেন্ট আসলে আপনি কি কি হিস্ট্রি নেবেন, স্পেশালি তার প্রেজেন্টিং কমপ্লেন, সিমটমস, এগুলো রিডিং দিলেই হবে। মেডিকেশন হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রিটা আমরা অনেক সময় ভুলে যাই, এটা জন্য আমি হাইলাইটস করলাম। অকুপেশনাল হিস্ট্রিতে আমরা ভুলে যাই, বাট অ্যানথ্রাক্স ইন লেদার টেনারি ওয়ার্কার্স, আপনার পেশেন্ট এরকম একটা কিন্তু সিনারিও তৈরি করা থাকবে যে লেদার টেনারিতে ওয়ার্ক করে, চামড়ার শিল্পে কাজ করে একটা মানুষ, এরকম জ্বর নিয়ে আসছে, তার গায়ে এরকম র্যাশ, কোন জীবাণু দিয়ে হয়েছে। তো আপনাকে চিন্তা না করলে এগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, স্কিন লেশন ইন ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজে কি কি স্কিন লেশন হয়, এখানে দেখেন দুইটা দুইটা করে প্রতি সাইডে নাম দেওয়া আছে। এই 8টা ডিজিজ, 8টা কন্ডিশন ইউজুয়ালি হয়, এগুলো আমরা আস্তে আস্তে সবগুলোই শেষের দিকে পড়া যাবে। এখন দেখেন এখানে কিছু একটা জিনিস দিয়ে আছে, এটা হচ্ছে আপনার এরাইথেমা নোডুসাম। এরাইথেমা নোডুসাম, এরাইথেমা নোডুসামের কয়েকটা কারণ বলেন কেউ একজন। এটা কিন্তু এরাইথেমা নোডুসাম। এরাইথেমা নোডুসামের কারণ বলতে পারবেন? এটা কিন্তু আমরা ইনফেকশাসে স্কিন ডিজিজে পড়েছি, এবং এটা না বলতে পারাটা খুবই অপরাধ হবে যদি না পারেন। তো আমি হাই এল টপিক, এরাইথেমা নোডুসাম স্প্যানিকুলাইটিস, ফ্যাটের ইনফেকশনের ফলে পেইনফুল সোয়েলিং হয়, এটাকে বলা হয় ইরাইথেমা নোডুসাম। লাল লাল হয়ে যায় এবং শক্ত শক্ত নুডুলের মতো হয়ে যায়, ইরাইথেমা নোডুসাম। অনেকগুলো কারণ আছে এর মধ্যে, ভাইরাল আছে, ব্যাকটেরিয়াল আছে, ফাঙ্গাস আছে, মাইকোব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়ার মধ্যে আছে, স্ট্রেপ্টোকক্কাল আছে, ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি আছে, ফাঙ্গাস আছে, সার্কোইডোসিস আছে, প্রেগন্যান্সি আছে, অনেকগুলো কারণ আছে, সার্কোইডোসিস, প্রেগন্যান্সি সবই। আচ্ছা, আর এটাকে বলা হয় শিঙ্গেলস। শিঙ্গেলস দেখেন ভেসিকুলার লেশন হয়েছে, ভেসিকুলার লেশন এগুলো আমাদের আসবে। এটা হচ্ছে ম্যানিঙ্গোকক্কাল সেপসিস। ম্যানিঙ্গোকক্কাল সেপসিসে একটা র্যাশ হয়, সেটাকে বলা হয় ম্যানিঙ্গোকক্কাল সেপসিসের একটা ফিভার, এবং এমন যদি আপনার হিস্ট্রি থাকে ফিভার, হেডেক, নেক রিজিডিটি অর্থাৎ সাইন্স অফ মেনিনজাইটিস উইথ র্যাশ, তাহলে যদি প্রশ্ন আসে যে কোন অর্গানিজম দ্বারা হয়েছে, ইট ইজ মেনিনগোকক্কাস। আচ্ছা, প্রেজেন্টিং প্রবলেম অফ ইনফেকশাস ডিজিজ, একটা ইনফেকশাস ডিজিজের পেশেন্ট, সেগুলো জাস্ট আমি বললাম যাতে আপনারা সলভ করতে পারেন। ফিভার নিয়ে যদি আসে তাহলে কি হবে? ফিভার বলা হচ্ছে এলিভেটেড টেম্পারেচার, ওর বডি টেম্পারেচার মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড। কখনো যদি আপনার এলিভেটেড বডি টেম্পারেচার 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, তাহলে সেটা হচ্ছে আপনার ফিভার, আমরা সবাই জানি এটা। আচ্ছা, 38 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে আপনার 100 ডিগ্রি ফারেনহাইট। নর্মালি আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচার যদি 38 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, অর্থাৎ আপনার 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তাহলে সেটাকে আমরা নর্মালি ফিভার বলি। ফিভার কেন হয়? ইটস এ রেসপন্স টু সাইটোকাইন এন্ড অ্যাকিউট ফেজ প্রোটিন। অ্যাকিউট ফেজ প্রোটিনের নামগুলো পড়ে ফেলবেন, 65 পাতায় আছে, ঠিক আছে, 70 পাতায় আছে। ফিভার ইজ এ রেসপন্স অফ সাইটোকাইন, কোন কোন সাইটোকাইন ফিভার করে এবং কোন কোন অ্যাকিউট ফেজ প্রোটিন ফিভার করে, এটা আপনাকে দেখে বলতে হবে। ফিভার অকার্স ইন ইনফেকশাস এন্ড নন ইনফেকশাস কন্ডিশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ফিভার হওয়া মানে যে ইনফেকশন হয়েছে এই ধারণাটা তো ভুল। ফিভার কিছু নন ইনফেকশাস কারণেও আসতে পারে। আচ্ছা, ফিভারের কিছু টাইপস আছে, আমি আগে একদিন পড়েছিলাম গ্রুপে, একটা ভাইয়া খুব সম্ভবত পোস্ট দিয়েছিল অন রিকোয়েস্ট, থ্যাংক ইউ। তো টাইপস অফ ফিভার, হাই গ্রেড, লো গ্রেড, এরকম কিছুটা আছে। আর ইন্টারমিটেন্ট, কন্টিনিউয়াস, রিমিটেন্ট, এই তিনটা টাইপের ফিভার আছে, আপনার ম্যাকলান্স দেখলেই পারবেন। ইন্টারমিটেন্ট হচ্ছে যতটুকু মনে করি স্পাইকিং ফিভার is present for only several hours at time before returning to normal. নরমালে আসার আগে কিছু সময় থাকে, তারপর আবার ভালো হয়ে যায়, সেটা
থাকে তারপর আবার ভালো হয়ে যায়, এটা হচ্ছে ইন্টারমিটেন্ট। এবং ইন্টারমিটেন্টের পরে আরেকটা ফিভার আছে কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ফিভার সবসময় থাকে, ডাজ নট ফ্লাকচুয়েট মোর দ্যান 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইন 24 আওয়ার্স। আর রেমিটেন্ট ফিভার যেটা ডিউরিং কোর্স অফ টাইম, এটা হচ্ছে যদি 2 ডিগ্রির বেশি ফারেনহাইট করে, 2 ডিগ্রি ফারেনহাইটের বেশি যদি আপনার অসিলেট করে অর্থাৎ ফ্লাকচুয়েট করে, সেটা হচ্ছে রেমিটেন্ট ফিভার। এছাড়াও আপনি কিছু ফিভার পাবেন যেরকম একটা হলো রিকারেন্ট ফিভার, পেল এজিস্টেন্ট ফিভার, ব্রেক বোন ফিভার, স্টেপ ল্যাডার ফিভার, ডিউরেশন হচ্ছে রিকারেন্ট ফিভার, স্যাডেল বাগ ফিভার, এরকম কিছু ফিভারের নাম আমরা ইনফেকশন ডিজিজে পাবো। তো এই সবগুলো কিন্তু নোট করে ফেলতে হবে এবং এইভাবে পড়াটাকে সহজ করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি পরীক্ষার সময় হেফাজত হয়ে যেতে পারে। আচ্ছা, একটা ফিভারের পেশেন্টের যখন আমরা কোনো স্পেসিফিক ইনফেকশন কারণ না পাই, তাহলে এই ইনভেস্টিগেশন গুলো করতে পারি। এটা হচ্ছে একটা রিডিং দিতে পারেন। ফিভার ইন ওল্ড এজ, ওল্ড এজে ফিভার এর কারণ কি? প্রমিনেন্ট কজ অফ পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন includes tuberculosis and intra-abdominal abscess and complicated UTI infective endocarditis. এই চারটা হলো আপনার ইনফেক্টিভ কজ। নন ইনফেক্টিভ কজের মধ্যে আছে পলিমায়ালজিয়া রিউমাটিকা, টেম্পোরাল আর্থ্রাইটিস এন্ড টিউমার। এটা হচ্ছে নন ইনফেক্টিভ কজ, ওল্ড এজে মোস্ট কমন। কমন ডিজিজ ইন ভেরি ফ্রেল, দুর্বলদের কি কি ডিজিজ কমন হতে পারে? দ্যাট ইজ নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সফট টিস্যু ইনফেকশন আর গ্যাস্ট্রোএন্টারাইটিস। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। তারপর দেখেন ফিভার উইথ লোকালাইজিং সিমটম অর সাইন। একটা ফিভার আছে, আপনি তার এক্সামিনেশন করলেন, এক্সামিনেশন করে কিছু লোকালাইজিং সাইন পেতে পারেন। লোকালাইজিং সাইন বলতে কি বোঝাচ্ছে? দেখেন 5টা জায়গায় স্পেশালি আমরা দেখতে হয়। লোকালাইজিং সাইন্স এর মধ্যে ব্রেইনে আমরা দেখবো তার কোনো ব্রেইন অ্যাবসেস আছে না, এনকেফালাইটিস, নিউরোলজিক্যাল ইনফেকশন, এন্ডোফথালমাইটিস, মেনিনজাইটিস, এগুলোকে বলা হয় লোকালাইজিং সাইন। এমআরআই যদি করা হয়, যদি আমরা দেখি এরকম টেম্পোরাল লোবটা এনহ্যান্সমেন্ট হয়েছে, টেম্পোরাল লোবটা এনহ্যান্স হয়েছে, তাহলে আমরা ধারণা করি এটা হার্পিক সিমপ্লেক্স এনকেফালাইটিস। এটা আপনার কিন্তু টেম্পোরাল লোবে যদি হয় সেটা হার্পিক সিমপ্লেক্স এনকেফালাইটিস হয়। এগুলো কিন্তু সিঙ্গেল বেস্ট আসতে পারে। এটা একটা গেল। নেক্সট হচ্ছে আমরা অ্যাবডোমিনালে দেখতে পারি। অ্যাবডোমিনালে দেখেন লিভার অ্যাবসেস, হেপাটাইটিস, biliary infection, pyelonephritis, colitis, pancreatitis, tubuloinguinal appendicular abscess and diverticulitis. ডাইভার্টিকুলাইটিস দেখেন সিটি অ্যাবডোমেন যদি করি তাহলে পায়োজেনিক অ্যাবসেস দেখা যেতে পারে, লিভারের অ্যাবসেস ছবি দেখাচ্ছে, ডাইভার্টিকুলাইটিস হতে পারে। এইগুলো আপনাকে খুঁজতে হবে কিন্তু এরকম যখন একটা ফিভার আসবে তার লোকালাইজিং কোনো সাইন আছে কিনা, তার ব্রেইনে কিছু আছে কিনা, তার অ্যাবডোমেনে কিছু আছে কিনা, তার রেসপিরেটরি ট্র্যাক্ট, সাইনোসাইটিস, ফারেঞ্জাইটিস, টিউবারকুলোসিস। দেখেন এটা একটা টিউবারকুলোসিসের এক্সরে দিয়ে দিচ্ছে। এই যে টিউবারকুলোসিস ইউজুয়ালি অ্যাপেক্স এর দিকে হলে আমরা টিউবারকুলোসিস সাসপেক্ট করি। অ্যাপেক্সে দেখেন একটা ইনহোমোজেনাস অপাসিটি রয়েছে, একটা সিটি থোরাক্সের এম্পায়ানা দিছে, টিউবারকুলোসিস, অস্টিওমাইলাইটিস, এটা দেখতে হবে। আরেকটা জায়গা কোথায়? এটা বললাম অ্যাবডোমেন, ব্রেইন, তারপর আপনার হচ্ছে রেসপিরেটর, লাস্ট হচ্ছে স্কিন, স্কিন অথবা সফট টিস্যু। স্কিনে দেখেন কি কি আছে? প্রথমে বাইরের লেয়ার আমরা দেখেছিলাম এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস ফ্যাট, ডিপ ফাসা, ডিপ ফাসা, তারপর হচ্ছে মাসল, দেন হচ্ছে মাসলস এর পরে বোনস, তাই না? মাসলস এর পরে আছে বোনস। তো যদি কোনো ইনফেকশন শুধুমাত্র এপিডার্মিসকে ইনভলভ করে সেটাকে বলা হয় ইমপেটিগো। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি সেটা ডার্মিসে ইনভলভ করে সেটা হচ্ছে এরাইসিপিটালস। সেল অর্থাৎ সাবকিউটেনিয়াস ফ্যাট পর্যন্ত যদি ইনভলভ হয় সেটা হচ্ছে সেলুলাইটিস। একদম বাইরের থেকে শুরু করে ঠিক আছে ভিতর পর্যন্ত অর্থাৎ ফাসা পর্যন্ত ফ্যাট এবং ফাসা এই দুটাকেই যদি ইনভলভ করে সেটা হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। মাসেলে যদি হয় সেটাকে বলা হয় পায়োমায়োসাইটিস, বোনসে যদি হয় অস্টিওমায়োলাইটিস। এখানে এই টার্মগুলো খুবই আসে, কিন্তু এগুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি ছিল। এই ছবিগুলো কিন্তু আপনাকেও প্রশ্ন আসতে পারে। এই ছবিতে একটা স্টার আমাদের। নেক্সট হচ্ছে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন টু মাচ ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা প্রায় সারা ধরেন
কঠিন একটা সংজ্ঞা আমার কাছে মনে হয়। পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, নর্মাল টেম্পারেচার আগেই বললাম, নর্মাল টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। 37 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 98.4 ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে যদি 3 উইকস এর বেশি 38 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মানে 100 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে সেটাই তো ফিভার। এই ফিভারটা যদি কন্টিনিউয়াস হয় এবং 3 উইকস এর বেশি থাকে, অথবা হসপিটাল অ্যাডমিশন এবং ইনভেস্টিগেশন করলেন, 3 দিন পার হয়ে গেল, তারপরেও আপনি ডায়াগনোসিসে পৌঁছাতে পারলেন না, সেটার নাম হচ্ছে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। আমি আবার বলছি, দুইটা কন্ডিশন হচ্ছে ফিভার 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, কতদিন? 3 উইকস। আর হসপিটালে অ্যাডমিশন হয়েছে এবং ইনভেস্টিগেশন করছেন, বাট 3 দিন পরেও আপনি ডায়াগনোসিসে পৌঁছাইতে পারলেন না, তাহলে সেটাই হচ্ছে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। দেখেন কি রয়েছে, ক্লাসিফাইড অ্যাজ এ টেম্পারেচার অ্যাবভ 38 ডিগ্রি সেন্টিগ্রেড মাল্টিপল অকেশন ফর মোর দ্যান 3 উইকস, দ্যাট ইজ 3 সপ্তাহের বেশি 38 ডিগ্রি সেন্টিগ্রেড উইদাউট ডায়াগনোসিস। ঠিক আছে, তারপরে in despite initial investigation relax for over 3 days, এতটুকু করে পড়বেন, মাঝখানে এই লাইনটা বাদ দিলে সংজ্ঞাটা সুন্দর হবে, নাহলে বলতে পারবেন না। কিন্তু সংজ্ঞাটা এইভাবে বলবেন, যতটুকু দেখাইলাম ততটুকু করে বলবেন। Pyrexia of unknown origin defined as temperature above 38 degrees centigrade on multiple occasions more than 3 weeks without diagnosis, over 3 days in inpatient care, 3 outpatient visits, or 1 week intensive ambulatory investigation without diagnosis, that is called pyrexia of unknown origin. Up to 1/3 of cases pyrexia and unknown origin remain undiagnosed. এর কিছুর পরেও 1/3 কিন্তু ডায়াগনোসিস হবে। সরি, ইটিওলজি অফ পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। এর ইটিওলজি তো আসলে শেষ নেই, সব কজই হইতে পারে। কজ আপনার মুখস্থ করার দরকার নেই, যা কজ আসবে সব ট্রু দিয়ে দিবেন, ঠিক আছে। বাট আমি যেটা হাইলাইট করতে যাচ্ছি, 5টা হেডলাইন আছে, দ্যাট ইজ ইনফেকশাস কারণে কতটুকু? অনলি 30%, ঠিক আছে, অনলি 30% কিন্তু ইনফেকশাস। ম্যালিগনেন্সি করে 20%, কানেকটিভ টিস্যু ডিজিজ করে 15%, মিসসেলেনিয়াস 20%, and ইডিওপ্যাথিক কোনো কারণে জানা যায় না এত কিছুর পরে 1/3, দ্যাট ইজ 15%। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার এই বড় বড় হেডলাইন গুলো দেখতে পারেন। আর যে কোনো কারণেই করতে পারে, বাট আপনাকে যদি বলা হয় যে মোস্ট প্রমিনেন্ট কারণ কি, তাহলে যে যেগুলোর উপরে স্টার দেওয়া আছে সেগুলো মোটামুটি মোস্ট কমন কারণ হয়েছে লিম্ফোমা, এখানে এগুলো একটু দেখে নিন। আমাদের দেশের পার্সপেক্টিভে টিবি, ইন্ট্রা-অ্যাবডোমিনাল অ্যাবসেস, আনকমপ্লিকেটেড ইউটিআই, ইনফেকশাস কজের মধ্যে এগুলোই বেশি ইম্পর্টেন্ট। এন্ড হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। নন ইনফেকশাসের মধ্যে পলিমাইলজিয়া, রিউমাটিকা, টেম্পোরাল আর্টেরাইটিস, টিউমার, থ্রম্বোএম্বোলিক ডিজিজ। আর যখনই কোনো কারণ পাওয়া যাবে না, সব শেষে আপনি কানেকটিভ টিস্যু ডিজিজ বলতে পারবেন, নেক্সট কথা হচ্ছে আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন। আর একটা পেশেন্টের যে ফিভার আসছে, এই ফিভারটা যে ফ্যাকটিশিয়াস না, ফ্যাকটিশিয়াস ফিভার একটা দেখেন, দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ফ্যাকটিশিয়াস ফিভার, অর্থাৎ সে মিথ্যাভাবে জ্বরের অভিনয় করতেছে, আর একটা হচ্ছে ড্রাগ রিয়াকশন। দেখেন, ড্রাগ রিয়াকশন একটা কথা ছিল যে আমি একবার স্যারকে দেখেছিলাম যে একটা পেশেন্টের জ্বরই ভালো হচ্ছিল না, আমাদের প্রফেসর স্যার আসলেন, কল দেওয়া হলো, স্যার সকল ওষুধ বন্ধ করে দিলেন, ইভেন অ্যান্টিবায়োটিক সহ, এবং 3 দিন পরে রোগী ভালো হয়ে গেছিল। তো অ্যান্টিবায়োটিক ফিভার বলেও কিন্তু একটা টার্ম আছে, এটা আপনারা যারা নতুন আছেন এই টার্ম ঠিক করছেন, তারা হয়তো এই টার্মটা আপনাদের ভালো লাগতে পারে। অ্যান্টিবায়োটিক ফিভার বলেও একটা ব্যাপার আছে, এই টার্মটা দেখবেন। আরেকটা টার্ম আছে ফ্যাকটিশিয়াস ফিভার। ফ্যাকটিশিয়াস ফিভার ক্লু কি দেখেন, যে এটা একটা স্টার বক্সে, clues to diagnosis factitious fever, patient looks well,
দেখেন বাইজারি টেম্পারেচার চার্ট উইথ অ্যাবসেন্স অফ ডায়গোনাল ভ্যারিয়েশন অ্যান্ড টেম্পারেচার রিলেটেড পালস রেট, অর্থাৎ আপনার যে টেম্পারেচার চার্ট যে মেনটেন করবে এটা দেখা যায় বাইজারি প্যাটার্ন, অর্থাৎ আপনার জ্বরের যে প্যাটার্ন ইন্টারমিডিয়েন্ট কন্টিনিউয়াস ইমিডিয়েট কোনোটাই ফলো করবে না। এবং আমরা জানি টেম্পারেচার বাড়লে পালস রেট ইউজুয়ালি বাড়বে, বাট এর ক্ষেত্রে এটাও এরকম কোনো প্যাটার্ন ফলো করবে না। তাহলে সেটা দিয়ে বুঝবেন এটা হচ্ছে না ফ্যাকটিশিয়াস ফিভার হতে পারে। টেম্পারেচারটা অনেক হাই থাকবে, ইট ইজ 41 ডিগ্রি সেন্টিগ্রেড, বেশ হাই, কিন্তু কিন্তু জ্বর যে ছাড়ার সময় সোয়েটিং হয় সে সোয়েটিংটা হবে না, ইএসআর সিআরপি নর্মাল থাকবে। এবং আপনি যদি দেখেন তার যখন আপনি দেখবেন তখন দেখবেন টেম্পারেচারটা তার নর্মাল আছে। আপনি তাকে যদি আরো ভালো করে এক্সামিনেশন করেন দেখবেন যে সেলফ ইনজেকশন অথবা সেলফ ফার্মের এভিডেন্স পাওয়া যাচ্ছে, নিজেকে নিজে আক্রান্ত করছে, ইনজেকশন দিচ্ছে বা সেলফ কাটাকুটি করছে এরকম পাওয়া যাচ্ছে, যার ফলে তার যে কমন সেলস গুলো থাকে বডিতে, যে কমন সেলস গুলো থাকে সেই কমন সেলস দিয়ে ইনফেকশন। এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা ফ্যাকটিশিয়াস ফিভার। এই বক্সটাতে দুইটা স্টার দিয়ে রাখেন, এটা থেকে এমসিকিউ আসতে পারে। ফ্যাকটিশিয়াস ফিভার ইনভেস্টিগেশন কি করব আমরা, যেহেতু সব অর্গানিজম পাইরেক্সিয়া বায়োলজিজম করতে পারে। ওকে, তাহলে সব ইনভেস্টিগেশনই পাইরেক্সিয়া বায়োলজিজমের জন্য মোটামুটি ট্রু। আমরা জাস্ট হেডলাইন করতে বক্সটা একবার দিয়ে দিব, লোকেশন ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এন্ড জিওগ্রাফিক্যাল ইনভেস্টিগেশন, সরি লোকেশন ইন্ডিপেন্ডেন্ট, যেখানে থাকুক আমরা মাইক্রোস্কোপি, কালচার, অ্যান্টিজেন ডিটেকশন, নিউক্লিক অ্যাসিড ডিটেকশন, হেডলাইন গুলো পড়লে হবে ইমিউনোলজিক্যাল টেস্ট। আর জিওগ্রাফিক্যাল মাইক্রোস্কোপি, অ্যান্টিজেন ডিটেকশন, নিউক্লিক অ্যাসিড ডিটেকশন এন্ড ইমিউনোলজিক্যাল টেস্ট, এটা করতে পারি। এরপরেও যদি আমাদের সাসপেকশন থাকে তাহলে আমরা অ্যাডিশনাল কি কি ইনভেস্টিগেশন করতে পারি, দ্যাট ইজ আপনার কানেকটিভ টিস্যু ডিজিজ যেটা বললাম, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো কিন্তু ক্রনিক ফিভার করে। অটো অ্যান্টিবডি, কমপ্লিমেন্ট ইমিউনোগ্লোবিন দেখতে, ফেরিটিন ইজ টু মাচ ইম্পর্টেন্ট। ফেরিটিন হচ্ছে টু মাচ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজে কিন্তু শুধুমাত্র ফেরিটিনই পজিটিভ থাকে। ফেরিটিন একটা অ্যাকিউট ফেজ প্রোটিন, অ্যাকিউট ফেজ প্রোটিন হিসেবে ফেরিটিন বেশি থাকে, এটাও আপনাকে একটা হেল্প করবে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যাবডোমেন, সিটি অ্যাবডোমেন ইমেজিং, লেভেলড হোয়াইট সেল স্ক্যান, এই শব্দটা আপনাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এটা কি করলাম, হোয়াইট সেল লেভেল স্ক্যান করা যায়, পেট এন্ড স্পেক করা যায়, পজিশন ইমেশন স্পেক করা যায়, এন্ড লাস্টলি বায়োপসি। ফিভার ইন ইনজেকশন ড্রাগ ইউজার্স, এর ক্ষেত্রে আপনার কি কি ইনফেকশন হতে পারে। ড্রাগ ইউজার্স যারা, তাদের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এরা হচ্ছে আইভি ড্রাগ ইউজার্স। আইভি ড্রাগ ইউজার্স এদের ক্ষেত্রে যতগুলো ইনফেকশন আছে মোটামুটি আপনি স্কিন অ্যাবসেস, মেনলি এরা করে হচ্ছে আপনার স্কিনে অ্যাবসেস করবে, স্কিনে অ্যাবসেস করে, ইলিওসোয়াস অ্যাবসেস করে, এই ছবিটাতে একটা স্টার দিবেন, যেগুলো দেখাচ্ছে এগুলো কি খেয়াল রাখবেন। ইলিওসোয়াস অ্যাবসেস, সেপটিক আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস এন্ড ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যেটা হচ্ছে আপনার ট্রাইকাসপিড ভালভে করবে। ট্রাইকাসপিড ভালভ এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে, যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হচ্ছে আইভি ড্রাগ ইউজারদের কোন ভালভে হবে, হার্টের কোন ভালভে, মাইট্রাল, ট্রাইকাসপিড এরকম। তো আইভি ড্রাগ ইউজারদের ক্ষেত্রে তারা যেহেতু ভেইনসে নেয়, ওইটা হচ্ছে রাইট সাইডে ড্রেইন করে, এই জন্য জীবাণুটা আপনার ট্রাইকাসপিড ভালভে ইফেক্ট করে এবং ট্রাইকাসপিড রিগারজিটেশন হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মেইনলি এই চারটা জিনিসই করে, দ্যাট ইজ স্কিন অ্যাবসেস করে, ইলিওসোয়াস অ্যাবসেস করে, সেপটিক আর্থ্রাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ট্রাইকাসপিড ভালভ। স্কিনে দেখেন স্কিনের অ্যাবসেসের কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, স্কিন অ্যাবসেস, আর এটা হচ্ছে আপনার যদি সোয়াস অ্যাবসেস থাকে, সোয়াস অ্যাবসেস থাকলে ফিমোরাল স্ট্রেস টেস্ট, প্যাসিভ এক্সটেনশন অফ দ্য হিপ, যেটাকে বলা হচ্ছে এরকম ভাস করে, সেটাকে হচ্ছে এক্সটেনশন, কজেস পেইন
and reflex muscle spasm and iliopsoas abscess. যদি hip flexor spasm in injection drug users of iliopsoas abscess, পরীক্ষাতে যদি iliopsoas abscess থাকে সেটা কিন্তু কমনলি সাটাপোল করে দেয়। একটা পেশেন্টে যদি এরকম আমরা পাই, এরকম সাইন্স গুলো পাই, দ্যাট ইজ স্কিন অ্যাবসেস, ইলিওসিয়াস অ্যাবসেস, সেপটিক আর্থ্রাইটিস এবং ট্রাইকাসপিড ভালভুলাইজেশন, আমরা চিন্তা করতে পারি সে কোনো আইভি ড্রাগস নাই কেন। সেক্ষেত্রে তার হিস্ট্রি নিতে হবে, যে কোন সাইটে ইনজেকশন দিচ্ছে, অথবা অনেক সময় যে ফিমোরাল ভেইন ইনজেকশন নেয়। ফিমোরাল ভেইন ইনজেকশনের মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস, আর লোকাল হলে সোয়াস অ্যাবসেস করতে পারে। কোন সাইটে ইনজেকশন দিচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল ডিটেইলস, এটা হেডলাইন পড়লেই হবে। Next, fever in immunocompromised host. Immunocompromised fever সম্পর্কে আমরা জানি কি কি immunocompromised আপনার fever আসতে পারে। Immunocompromised host বলতে কারা বোঝাচ্ছে? That's congenital immunodeficiency. Congenital immunodeficiency, HIV infection, iatrogenic immunosuppression by chemotherapy, transplantation or immunosuppressive medicine, high dose glucocorticoids, mineralocorticoid abnormality, that is undernutrition or hyperglycemia. এই যে কন্ডিশন গুলো বললাম, that is congenital immunodeficiency, HIV infection, chemotherapy, radiotherapy, immunosuppressive drugs, glucocorticoids, hyperglycemia and undernutrition, এগুলো হচ্ছে আপনার immunocompromised কন্ডিশন। এই ইমিউনোকম্প্রোমাইজ কন্ডিশনে আপনার বডি টি সেল, বি সেল এইগুলো ঠিকমতো কাজ করতে পারে না, এগুলোর ফাংশনগুলো ইম্পেয়ার্ড হয়। ইম্পেয়ার্ড হইলে তখন কিছু জীবাণু অ্যাক্টিভ হয়, সেই জীবাণু অ্যাক্টিভ হয়ে ফিভার তৈরি করে। কোন কোন জীবাণুগুলো অ্যাক্টিভ হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে এছাড়াও কিছু নন ইনফেকশাস কারণে হয়। নন ইনফেকশাস কারণের মধ্যে আর কি কি আছে? দ্যাট ইজ ভাস্কুলাইটিস, neoplasm, lymphoproliferative disease, graft versus host disease, and hematopoietic stem cells transplantation, organizing pneumonitis. একটা সিনড্রোম এখানে আছে সুইট সিনড্রোম। সুইট সিনড্রোম বলতে কি বোঝাচ্ছে? রেডিশ নোডিউল অর প্যাপিউল with fever and leukocytosis in association with hematological malignancy. অর্থাৎ একটা মানুষের জ্বর আসছে, জ্বরের সাথে আপনি দেখলেন তার বডিতে লাল লাল নোডিউল হয়েছে অথবা প্যাপিউল হয়েছে। নোডিউল কাকে বলে আর প্যাপিউল কাকে বলে এটা তো এখন স্কিনে পড়াইছিলাম। তো এরকম হচ্ছে এটা লাল কালার, আপনি সিবিসি করলেন, আপনি পাইলেন সেটা হচ্ছে লিউকোসাইটোসিস, ডাব্লিউবিসি কাউন্ট বেশি, তখন আপনার চিন্তা করতে হবে যেটা যদি একটা হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে এই সবগুলোকে একসাথে আমরা বলি সুইট সিনড্রোম। এই তিনটা জিনিস, প্যাপিউল with fever, with leukocytosis, association with hematological malignancy is called Sweet syndrome. Next হচ্ছে neutropenic fever, triple star topic, খুবই ইম্পর্টেন্ট। neutropenic fever is too much important topic, এখান থেকে কোশ্চেন আসে। neutropenic fever মানে কি? একটা ফিভার হচ্ছে কিসের জন্য? নিউট্রোপেনিয়ার জন্য। আচ্ছা, তাহলে প্রথম কতটুকু নিউট্রোফিল কমলে আমরা নিউট্রোপেনিয়া বলবো? নিউট্রোফিল কাউন্ট less than 0.5 10 to the power 9 লিটার, দ্যাট ইজ 500 কম, এটাকে বলা হচ্ছে নিউট্রোপেনিয়া। আর ফিভারের জন্য আমরা কি বলবো? এ সিঙ্গেল অ্যাক্সিলারি টেম্পারেচার অ্যাবভ 38.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 38.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যদি একটা সিঙ্গেল অ্যাক্সিলারি টেম্পারেচার হয়, ঠিক আছে? নরমালি কিন্তু 38 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছিলাম, তাই না? আমার সেটা হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি ফারেনহাইট, তো আরো 0.5 0.6 বেড়ে গেছে, মানে 100 এরও বেশি। or 3 recordings, দেখেন 3 recordings above 38 degree centigrade over a 12 hour period, তাহলে দুইটা ক্রাইটেরিয়া। প্রথমে হচ্ছে নিউট্রোপেনিয়া বলতে বোঝাচ্ছে 500 কম। ফিভারের ক্রাইটেরিয়া দুইটা, একটা সিঙ্গেল টেম্পারেচারে যদি আপনার 38.5 ডিগ্রি বেশি হয় তাহলে সেটা নিউট্রোপেনিক ফিভার বলতে পারবেন, অথবা 12 ঘন্টার মধ্যে 3টা রেকর্ডিংস নেবেন যেটা হচ্ছে আপনার 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, তাহলে সেটা হচ্ছে নিউট্রোপেনিক ফিভারের কথা বলবো।
নিউট্রোপিনিয়া যখন হয় তখন পেশেন্টের ইনফেকশনের চান্স বেড়ে যায়, স্পেশালি গ্রাম পজিটিভ অর্গানিজম দ্যাট দ্য মোস্ট কমন প্যাথোজেন। ট্রিটমেন্ট কি দেবেন? পিপারসিলিন ট্যাজোব্যাক্টাম আইভি রুটে দেওয়া যায়। এরপরেও আপনার যদি 3 থেকে 5 দিনের মধ্যে ফিভার রেসপন্স না করে তাহলে হচ্ছে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দেওয়া যায়, ক্যাপসোফানজিন দেওয়া যায়। অল্টারনেটিভ একটা আছে, এটা হচ্ছে অ্যাজল দেওয়া যায়। So neutropenic fever is too much important. Neutropenic fever is too much important. নেক্সট হচ্ছে পোস্ট ট্রান্সপ্লান্টেশন ফিভার। এটা হচ্ছে আপনার বক্সটা হাই আল টপিক, সেখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। ট্রান্সপ্লান্টেশনের পরেই পেশেন্টের ফিভার আসতে পারে। সেই ফিভারটা কিসের জন্য হতে পারে? ইনফেকশন, এপিসোডস অফ গ্রাফট রিজেকশন এন্ড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। তাহলে তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে ইনফেকশন, গ্রাফট রিজেকশন অথবা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। গ্রাফট রিজেকশন কখন হয়? যখন সলিড অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়। গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ কখন হয়? যখন হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়। আচ্ছা, তো দেখেন সলিড অর্গান ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্ট, সলিড অর্গান যখন আমরা ট্রান্সপ্লান্ট করি, যেটা একটা কিডনি রেনাল ট্রান্সপ্লান্ট করলেন, তাহলে যদি 0 থেকে 1 মান্থের মধ্যে, তাহলে আমরা চিন্তা করি সেটা অপারেশন রিলেটেড কিছু। আর যদি 6 মাসের পরে হয় তাহলেও বুঝবো অপারেশন রিলেটেড কিছু হয়েছে বা সেকেন্ডারি কোনো ইনফেকশন, যেগুলো আমাদের প্রিভেন্ট করা সম্ভব। যেগুলো আমরা কেয়ারফুল থাকলে 1 to 6, 1 মাসের মধ্যে বা 6 মাসের বেশি। কিন্তু যেটা আমাদের খুব ঝামেলা করে, মোস্ট কমন, সেটা হচ্ছে 6 মাসের মধ্যে যদি হয়। 1 মাসের পর 6 মাসের মধ্যে, 1 to 6 মান্থের মধ্যে যদি হয়, সেটা হচ্ছে সাইটোমেগালোভাইরাস ইনফেকশন এন্ড আদার অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন হয় মোস্ট কমন হচ্ছে সাইটোমেগালোভাইরাস। কেন হয়? এই যে একটু আগেই বললাম যে যখন আমরা একটা পেশেন্টের ট্রান্সপ্লান্ট করি, ট্রান্সপ্লান্ট করার পরে তারা আমরা ইমিউনোসাপ্রেশন হিসেবে কেমোথেরাপি দিতে পারি, সরি ইমিউনোসাপ্রেশন হিসেবে ইমিউনোসাপ্রেটিভ ড্রাগ দিতে পারি। সেটা হাইড্রোজ স্টেরয়েড হতে পারে, স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট হতে পারে। এগুলো তো আপনার কিছু কিছু অপরচুনিস্টিক ইনফেকশন করে। তখন অপরচুনিস্টিক ইনফেকশন যেগুলো হয় তার মধ্যে মোস্ট কমন হচ্ছে সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। হ্যাঁ, নিউমোসিস্টিক জেরোভিসি নিউমোনিয়া, এরকম অনেকগুলো হতে পারে, বাট আমাদের একটা মনে রাখলে সেটা সাইটোমেগালোভাইরাস। এবং একটা ডিউরেশন মনে রাখলে, মনে রাখতে হবে 1 থেকে 6 মাস। বাকি দেখেন 0 থেকে 1 এবং 6 এর মধ্যে কিন্তু কমন সব। আচ্ছা, এবার যদি আসেন হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করলে এখানে হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট রিজেকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। প্রি এনলার্জমেন্ট পিরিয়ড বেসিক্যালি 4 উইক পর্যন্ত থাকে, আর পোস্ট এনগ্রাফটমেন্ট পিরিয়ড সেটা আর্লি এন্ড লেট। দেখেন একই রকম, মাঝখানে যে পিরিয়ড লেস দ্যান 4 উইকস থেকে বেশি, বাট 100 দিনের থেকে কম, এই সময় আপনার অপরচুনিস্টিক ইনফেকশন গুলো হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে এই টাইমটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হচ্ছে সেটা যেটা করে পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, দুই জায়গাতেই আছে, এটা সম্পর্কে আপনাদের বই একটু লেখা আছে, দেখাই দিচ্ছি। পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার ইজ এপিস্টেন-বার ভাইরাস অ্যাসোসিয়েটেড লিম্ফোমা। তাহলে লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারটা কিসের জন্য হয়েছে? এটা একটা লিম্ফোমা। কেন হয়েছে? পোস্ট ট্রান্সপ্লান্টের পরে এপিস্টেন-বার ভাইরাস ইনফেকশনের জন্য। ঠিক আছে, যখন ট্রান্সপ্লান্টসের পরে তো অপরচুনিস্টিক ইনফেকশন গুলো ডেভেলপ করে, তো এটাও একটা আপনার অপরচুনিস্টিক ইনফেকশন। হ্যাঁ, এটা একটা অপরচুনিস্টিক ইনফেকশন করে এপিস্টেন-বার ভাইরাস। তো এপিস্টেন-বার ভাইরাস অ্যাসোসিয়েটেড যদি লিম্ফোমা হয় তখন তাকে আমরা বলি পিটিএলডি, পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। এগুলো কিন্তু এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বক্স মানে এতক্ষণ যা বললাম তার মধ্যে রয়েছে। আচ্ছা, পজিটিভ ব্লাড কালচার, এগুলো তো আমরা প্রায় পাই। হ্যাঁ, আচ্ছা, পজিটিভ ব্লাড কালচার অর্থাৎ তার ব্লাড কালচার করে আমরা অর্গানিজম পেয়েছি। হ্যাঁ, ব্লাড স্টেম ইনফেকশন, এটা আপনার কমিউনিটি অ্যাকোয়ার্ড হইতে পারে, হসপিটাল অ্যাকোয়ার্ড হইতে পারে। একটা পেশেন্টের হসপিটালে ভর্তি আছে, 3 দিন বা 4 দিন পরে দেখলেন যে তার জ্বর, তখন আমরা বলতে পারি সেটা হসপিটাল অ্যাকোয়ার্ড হয়তো বা
ফিভার হচ্ছে, তখন আমরা ব্লাড কালচার করতেছিলাম, ব্লাড কালচারে পাওয়া যেতে পারে যে কোনো একটা অর্গানিজম। এই চান্স গুলো কাদের বেশি থাকে? স্পেশালি আপনার স্কিন ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, ইনজেকশন ড্রাগ ইউজ, সেন্ট্রাল ভেনাস হেমোডায়ালাইসিস ক্যাথেটার, সার্জিক্যাল প্রসিডিউর, স্পেশালি যদি ট্রান্সপ্লান্ট থাকে, এদের ক্ষেত্রে আপনার এরকম ইনফেকশন হতে পারে। এবং আমরা যদি কালচার করি, কালচার করলে আমরা যে অর্গানিজম পাবো সেটা হচ্ছে কমন অ্যাকোয়ার্ড হতে পারে, নজোকমিয়াল হতে পারে। নজোকমিয়াল অর্গানিজম কালবার নাম খুব ইম্পর্টেন্ট। স্টপ অরিয়াস ইনক্লুডিং মার্সা, কোয়াগুলেন্স নেগেটিভ স্টপ পাইলোকক্কাস, কোয়াগুলেন্স পজিটিভ আসলো, কোয়াগুলেন্স নেগেটিভ আসলো এন্টারোকক্কাস, ইনক্লুডিং ভিআরই, ভিআরই মানে হচ্ছে ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স এন্টারোকক্কাস, গ্রাম নেগেটিভ অনেক পরেই আসে দেখেন, এন্ড ক্যান্ডিডা। মানে হচ্ছে এতগুলো সবই খেলো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড ক্যান্ডিডা। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইনফেকশন, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার অনেকে দেখবেন যে সিভিলাইন করা থাকে, সিভিলাইন করা থাকলে কোন কোন অর্গানিজম দিয়ে ইনফেকশন হতে পারে, এটা যেহেতু এখন অনেক হাইলি পড়া হয়, সব জায়গাতেই থাকে, সেগুলো হাইয়ার টপিক। অ্যাসোসিয়েটেড থাকে কি ফিভার উইথ পজিটিভ কালচার। Infection is more common in temporary catheter. এরকম আসতে পারে। এদের ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম কোনটা? স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস অ্যাবাউট 70 to 90%, এগুলো সিঙ্গেল পেজ আসতে পারে। 70 to 90% হচ্ছে আপনার ক্যাথেটার ইনডিউস থাকে স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস কোনটা? কোয়াগুলেন্স নেগেটিভ, কোয়াগুলেন্স নেগেটিভ গুলো মেইনলি থাকে। এছাড়া আর কি থাকতে পারে? এন্টেরোকক্কাই থাকতে পারে, নামগুলো পড়তে হবে। আদার্সের মধ্যে আছে এন্টেরোকক্কাই, সাইটোব্যাক্টার, non-tuberculous mycobacterium and candida. জাস্ট নাম পড়বেন এবং স্টাফ কোয়াগুলেন্স নেগেটিভ স্টাফ 70 to 90%। সেপসিস, সেপসিস হচ্ছে আপনারা এটা যখনই পড়বেন তখন 196 পাতা থেকে একটু দেখে নেবেন, যারা পরীক্ষা দিতে যাচ্ছে সাথে সাথে দেখে নিতে হবে, কারণ সেপসিস আমরা চেষ্টা করবো পড়ানোর, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেন আসে। এটা এখন অ্যাকুট মেডিসিনে চলে গেছে। এগুলো পড়ে ফেলে আপনাদের জন্য এটা সহজ হবে। সেপসিসের অর্গানিজম কষ্ট আবার এখানে আছে, বাট ডেফিনেশন গুলো হচ্ছে আপনারা এখন দেখে নিয়েছেন। প্রসেস অফ সেপসিস এটা একটা স্টেপ দেন বক্সে। ইনফেকশনস এর মধ্যে দেখেন ব্যাকটেরিয়া সবাই আছে, আসলে সবই আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্যারাসাইট, স্পেশালি এটাই আপনি সেপসিস করতেছেন, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্যারাসাইট। ভাইরাস কিন্তু নেই, ওইটা একটু খেয়াল রাখতে হবে। এবং কিছু পেশেন্টের এগুলো একটু রিডিং দিবেন এই বক্সটা, এখানে যেমন কিছু কোশ্চেন খেয়াল করলে পাওয়া যায়। স্প্লিনিক ইন্ডিভিজুয়াল যাদের স্প্লিন কেটে ফেলছি, থ্যালাসেমিয়া পেশেন্ট, স্প্লিনেক্টমি করা হয়েছে, তাদের কোন ব্যাকটেরিয়া দিয়ে সেপসিস হতে পারে? এটা কোন একটা সিঙ্গেল বেস কিন্তু আসতে পারে। কোন প্যারাসাইট দিয়ে আসতে পারে? দ্যাট ইজ ব্যাবিসিয়া। এইগুলো চিন্তা করা যায়। HIV positive immunocompromised pulmonary tuberculosis, microbiome tuberculosis, and avian complex আসতে পারে। আচ্ছা, সেপসিসের পরে যেটা আসে সেটা হচ্ছে সিভিয়ার স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন। সিভিয়ার স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ সেপসিস। এটাকে হচ্ছে যতগুলো সিভিয়ার স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন আছে তাদেরকে হচ্ছে আপনাকে ক্লাসিফাই করা যায় এটা ক্লিনিক্যাল ফিচার এন্ড মাইক্রোবায়োলজিক্যাল ফাইন্ডিংস হিসেবে। তো অনেকগুলো আছে, যেমন হচ্ছে এর মধ্যে একটা ধারণা আছে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস আছে। আর কি আছে? এটা হচ্ছে আপনার একটা স্টেপ নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, অর্থাৎ আগেই পড়লাম সাবকিউটেনিয়াস ফাসা এবং ফ্যাট। ওই যে প্রথমে যে ছবিটা দেখাইছিলাম স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, ওখানে যখন ফাসা এবং ফ্যাটে ইনফ্লাক্ট করতেছিল তখন সে বলেছিল নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। এছাড়া কি হতে পারে? সেলুলাইটিস, ক্লোস্ট্রিডিয়াম সেলুলাইটিস সিভিয়ার স্কিন ইনফেকশন করতে পারে। নন ক্লোস্ট্রিডিয়াল সেলুলাইটিস,
progressive bacterial synergistic infection. Pyomyositis, Clostridium myonectosis, যেটাকে আমরা গ্যাস গ্যাংগ্রিন হিসেবে জানি, anaerobic streptococcal myonectosis, and group A streptococcal necrotizing myositis. বক্সটা একটা রিডিং দিলেই হবে। আমরা সবচেয়ে সিরিয়াস একটা মেডিকেল ইমার্জেন্সি নিয়ে আলোচনা করি, দ্যাট ইজ নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। এটা মেডিসিনের জন্য যতটা ইম্পর্টেন্ট, সার্জারির জন্য তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, তবে আমাদের জানতে হবে, জেনে না জানলে তো রেফার করতে পারবো না। Necrotizing fasciitis হচ্ছে cutaneous erythema and edema progress to bulla or areas of necrosis. একটা necrotizing fasciitis কি হয়, প্রথমে একটা cutaneous erythema থাকে, তারপর সেটা ফুলে যায়, সেটা আস্তে আস্তে একটা বুলা তৈরি করে এবং areas of necrosis। বুলা মানে হচ্ছে একটা fluid filled cavity, সরি পাস যদি থাকে সেটাকে বলা হয় বুলা, পাস্টিউল হয়ে যাবে। যেখান থেকে যদি পাস থাকে সেটা হচ্ছে পাস্টিউল হয়ে যাবে, বুলা আর ব্লিস্টার। More than 1 centimeter, more than less than 1 centimeter. Unlike encephalitis, pain may be disappropriately intense in relation to visible cutaneous fissures and may spread beyond the zone of erythema. যতটুকু দেখবেন তার তুলনায় এর পেইন অনেক বেশি। আপনার ছোট্ট একটা ইরাইথেমা মনে হচ্ছে, বাট পেশেন্ট পেইন কমপ্লেন করবে অনেক দ্রুত, এবং এটা দ্রুত স্প্রেড কুইকলি অ্যালং দ্য ফেসিয়াল প্লেন, ওই ফাসা বরাবর এরকম হচ্ছে টিস্যুতে যাওয়ার পর ফাসা বরাবর দ্রুত ছড়িয়ে যাবে, ফাসা বরাবর দ্রুত ছড়িয়ে যাবে, স্প্রেড কুইকলি। এটা আছে এরকম 4 রকম, স্পেশালি টাইপ 1 নেক্রোটাইজিং ফাসাইটিস, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং অ্যানারোবিক দিয়ে হয়, অ্যানারোব এবং গ্রাম নেগেটিভ দিয়ে হয়। পোস্ট অপারেটিভলি ইন ডায়াবেটিক অর ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট, সাবকিউটেনিয়াস গ্যাস মে বি প্রেজেন্ট। তাহলে এরকম একটা পেশেন্টের আপনার কিন্তু হিস্ট্রি দিতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার পোস্ট অপারেটিভলি ডায়াবেটিক পেশেন্ট, তার অপারেশন করা হয়েছে, অপারেশনের পরে আপনি সকালে মর্নিং ফলো আপে যে দেখলেন তার এরকম পা ফুলে গেছে এবং সে সিভিয়ার কমপ্লেন করতেছে এবং সেটা স্প্রেড করতেছে কুইকলি। What is your diagnosis or what types of you suspect necrotizing fasciitis? What types of necrotizing fasciitis? যেহেতু বলে দিচ্ছে পোস্ট অপারেটিভ ডায়াবেটিক, দ্যাট মিন্স এটা টাইপ 1। আচ্ছা, আর টাইপ 1 মানে গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবস দিয়ে হচ্ছে। বা টাইপ 2 যেটা, সেটা দেখেন গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই দিয়ে হয়, ঠিক আছে? গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই এবং এর সাথে আপনার স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে। গ্রুপ 2 যেটা, সেটা স্ট্রেপ্টোকক্কাল দিয়ে। আর টাইপ 3 যেটা, এটা আসলে লেস কমন, এগুলো টাইপ 3, 4 এগুলো হচ্ছে আপনার ভিব্রো এবং অ্যারোমোনাস দিয়ে হয়। এটা ইউজুয়ালি যারা মেরিন এক্সপোজার, নৌবাহিনীতে থাকবে এরকম একটা হিস্ট্রি দেওয়া থাকতে পারে। আর টাইপ 4 যেটা, সেটা ফাঙ্গাস দিয়ে হবে, ফাঙ্গাসের মল্ড দিয়ে হয়। রিসেন্ট কিছু হচ্ছে বলতেছে আমাদের ইন্ডিয়ার এদিকে কিছু পাওয়া যাচ্ছে, এই দুটা লেস কমন, টাইপ 3, 4। হ্যাঁ, নেক্রোটাইজিং ফাসাইটিস কি মেডিকেল ইমার্জেন্সি, তো আপনাকে এটাও একটা কিন্তু ইমার্জেন্সি কন্ডিশন কি আছে সেটাও একটা এমসিকিউ আসতে পারে। মেডিকেল ইমার্জেন্সি একই রকম বললো যে পেশেন্ট আপনার কাছে আসলো, তার টক্সিক শক সিনড্রোম ছিল, টক্সিক শক সিনড্রোমের পরে দেখেন কিভাবে হয়েছে। আর এটা এত দ্রুত এগোয়, প্রথমে কোন রকমের বাইরে স্কিন থেকে যদি ফেসিয়াল প্যানেল পর্যন্ত আসে, এটা হচ্ছে ওই লাইন বরাবর যাইতে থাকে এবং নেক্রোসিস করে ফেলে। সাথে সাথে যদি আপনি ইমিডিয়েট সার্জিক্যাল ডেব্রিমেন্ট না করেন, তাহলে এর মানে গতিপথকে আপনি থামাইতে পারবেন না। মেইন ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েট সার্জিক্যাল ডেব্রাইভমেন্ট, সার্জিক্যাল ডেব্রাইভমেন্ট। তারপরে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হবে, এম্পেরিক্যাল থেরাপি দিতে হবে, যেটা সিপারসেলিন, ট্যাজোডেক্সাম, যদি মার্সা হয় তাহলে লিনাজোলাইড দিতে হয়। হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি বলে একটা টার্ম আছে, জাস্ট রিডিং লাগে, বাট এটা হচ্ছে ইমিডিয়েট সার্জিক্যাল ডেব্রিভমেন্ট, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা সিভিয়ার স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন ছিল গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন এটা আপনারা মাইক্রোবায়োলজিতে অনেক পড়ছেন, এটা ক্লোস্ট্রিডিয়াম স্পিসিস দিয়ে হয়। গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে আপনার প্রম্পট কিছু করতে বলে না, এটা যেমন মেডিকেল ইমার্জেন্সি, এটা কিন্তু এরকম ইমার্জেন্সি। এটা অ্যানারোবিক cellulitis, Clostridium perfringens and other Clostridia infection দিয়ে করে, গ্যাস ফর্ম করে লোকালি and extends along the tissue plane, but bacteremia does not. এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা।
যেটা টিস্যু প্লেন দিয়ে গেল, বাট সিস্টেমিক ব্যাকটেরিয়া কখনোই হবে না। এই জন্য প্রম্পট সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ ইফেক্টিভ বাট নট মেডিকেল ইমার্জেন্সি। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লোস্ট্রিডিয়াম মায়োনেক্টোসিস অথবা গ্যাস গ্যাংগ্রিন। নামের মধ্যে বোঝা যাচ্ছে যে ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স বা ক্লোস্ট্রিডিয়াম স্পিসিস হবে। মায়ো মানে মাসেল, নেক্রোসিস মাসেল পচে যাবে এবং গ্যাস ফর্মেশন হবে, যাকে গ্যাস গ্যাংগ্রিন। আচ্ছা, এক্ষেত্রে আপনি পেশেন্টের ক্ষেত্রে যেমন এইগুলোর হিস্ট্রি দেওয়া থাকবে। এই যে এইটা হচ্ছে আপনার ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স হচ্ছে অ্যানারোবিক মিডিয়াতে বেশি গ্রো করে। তো ইউজুয়ালি আপনার যখন কোনো একটা ফার্মারের হিস্ট্রি দেওয়া থাকবে, ফার্মারের এরকম হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন হিস্ট্রি দেওয়া থাকবে, কারণ তাদের অ্যানারোবিক কন্ডিশন, মাটিতে এগুলো ভালো জন্মায়। তো এরকম যদি ফার্মার অথবা আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে কোনো জীবাণু গেছে, কোনো ধুলাবালি গেছে, তারপরে এরকম গ্যাস গ্যাংগ্রিন হয়েছে, তো এই ধরনের ফিচার দিয়ে এখন গ্যাস গ্যাংগ্রিনের এসবিকিউ তৈরি করা যেতে পারে। সিনার্জিস্টিক গ্যাংগ্রিন ইজ এ পলিমাইক্রোবিয়াল গ্যাংগ্রিন। আর একটা আমি একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিনার্জিস্টিক গ্যাংগ্রিন। যেটা এটা দেখেন কি বলতেছে, সিনার্জিস্টিক গ্যাংগ্রিন জিনিসটা কি, ইজ এ পলিমাইক্রোবিয়াল ইনফেকশন। আসলে একটা দেওয়া হয়, এখন যেটা বললাম সেটা না, পলিমাইক্রোবিয়াল উইথ অ্যানারোবো এন্ড আদার ব্যাকটেরিয়া। দেখছেন, তার মানে কিছুই বাদ নেই। সিনার্জিস্টিক গ্যাংগ্রিন যদি টার্মটা বলা হয় তাহলে বলা হবে পলিমাইক্রোবিয়াল ইনফেকশন, আছে ব্যাকটেরিয়া অ্যারোবিক অ্যানারোবিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সবাই থাকবে। কোথায় ইনফেক্ট করবে? বডির যে কোনো জায়গায় করতে পারে। যবে যদি এটা জেনিটাল অর পেরিনিয়াল এরিয়াতে করে সেটাকে বলা হয় ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। ফর্নিয়ার্স গ্যাংগ্রিন জেনিটাল আর পেরিনিয়াল এরিয়াতে করলে সেটাকে বলা হয় ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। ফর্নিয়ার্স গ্যাংগ্রিন দেখেছেন আপনারা পেশেন্ট? ইন্টারনেটে দু একটা দেখা যায় মনে লাগছে। দেখছেন কেউ ফর্নিয়ার্স গ্যাংগ্রিনের পেশেন্ট? কেউ দেখেন না? কেউ দেখেন নাই? দেখলে মনে থাকে, দেখলে ওটা পার্মানেন্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা যেটা হচ্ছে এখন ডায়রিয়াতে চলে আসি। ডায়রিয়া ইজ টু মাচ ইম্পর্টেন্ট। ডায়রিয়া এন্ড ভমিটিং, অ্যাকিউট ডায়রিয়া এন্ড ভমিটিং যদি একসাথে থাকে সেটাকে বলা হয় আপনার গ্যাস্ট্রোএন্টারাইটিস। অ্যাকিউট ডায়রিয়া sometimes with vomiting, symptoms of infected gastroenteritis। তো এটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস বলা হয়, ফুড পয়জনিং বলে, বিভিন্ন ভাবেই হচ্ছে আপনাকে এটা নামকরণ করা যায়। তবে ইউজুয়ালি এটাকে ফুড পয়জনিং আমরা বেশি লোকালি হয়তো বা এই নামে বেশি পরিচিত হতে পারি। তবে ফুড পয়জনিং মনে রাখবেন যে শুরু হয় হচ্ছে আপনার ভমিটিং দিয়ে এবং এটা শেষ হয়ে যায় পাতলা পায়খানা দিয়ে। এরকম এটা হচ্ছে শুরু হবে আপনার ভমিটিং দিয়ে। ফুড পয়জনিং যদি হয় তাহলে ভমিটিং আগে হবে, তারপরে ডায়রিয়া হবে। আর যদি আপনার কলেরা হয় তাহলে কিন্তু আগে লুজ স্টুল হবে। তাহলে কিন্তু আগে লুজ স্টুল হবে, লুজ স্টুল দিয়ে তারপরে হচ্ছে আপনার ভমিটিং হয়, শেষের দিকে কিন্তু ভমিটিং হয়। আর ভমিটিং হলে আপনারা জানেন মেজর লস হয় কিন্তু সোডিয়াম, যেটা ভমিটিং এর মেইন ট্রিটমেন্ট দেওয়া হয় নর্মাল স্যালাইন। আর ডায়রিয়াতে মেইন লস হয় হচ্ছে আপনার পটাশিয়াম, এই জন্য ডায়রিয়া ট্রিটমেন্ট কিন্তু কলেরা স্যালাইন। এইটা কিছু বেশি কথা হলো। আচ্ছা, আমরা হচ্ছে এটা দেখি। ডায়রিয়া দেখেন এখানে কিছু কথা বলছে। এটা হচ্ছে the majority of episode due to infection spread by fecal route। ডায়রিয়া যত যা হচ্ছে সব fecal route হচ্ছে, either by fomite or contaminated hand, water or food, অর্থাৎ ফিকো ওরাল রুটে যাচ্ছে। তো আমরা কিন্তু এটাকে প্রিভেন্ট করতে পারি। যেগুলো রেসপিরেটরি রুটে যায় সেগুলো কিন্তু প্রিভেন্ট করা কঠিন হয়ে যায়, কারণ আপনারা বলতে পারি না যে শ্বাস না নিলে করোনা ভাইরাস রেসপিরেটরি রুটে যাচ্ছে, আমরা তো বলতে পারছি না যে রেসপিরেশন বন্ধ রেখে দেবো। আইসোলেশন করে রাখবেন, মানুষ কিভাবে আইসোলেশন রাখাবে? তো এগুলো কিন্তু আমাদের জন্য কঠিন। বাট এই যে ডায়রিয়া, ফুড পয়জনিং, সব কিছু কি করার নেই। তো আপনি আমি যদি, এটা কিন্তু সম্পূর্ণরূপে
আমাদের প্রিভেন্ট করা সম্ভব আমাদের সচেতনতা দিয়ে। কন্টামিনেটেড হ্যান্ড, ফুড, ওয়াটার। তো এই বিষয়ে হচ্ছে আমরা নিজেরা এটা প্রিভেন্ট করতে পারি, এটা আমাদের আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। ক্লিনিক্যাল ফিচার্স, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স কি আছে দেখেন, ভ্যারি করে। কেউ কেউ ওয়াটারি ডায়রিয়া করে, এটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কেউ কেউ আপনার ওয়াটারি ডায়রিয়া করবে, কেউ হচ্ছে আপনার ব্লাডি ডায়রিয়া করে। আমরা কজেস অফ গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টারাইটিস এর কজেসে এই বক্সটা ট্রিপল স্ট্যাটোপিস, এখানে দেখেন যদি কোনো ফুড পয়জনিং হয়, ঠিক আছে, ফুড পয়জনিং হয়, গ্যাস্ট্রোএন্টারাইটিস যদি ফুড পয়জনিং এর জন্য হয়, তাহলে সেটা 6 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়, 6 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়। কজের মধ্যে কি আছে? ব্যাসিলাস সেরিয়াস, স্টাফ অরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম, স্পেশালি ব্যাসিলাস সেরিয়াস খুব ইম্পর্টেন্ট, এন্ড ক্লোস্ট্রিডিয়াম স্টাফ অরিয়াস। এবং এর ইনকিউবেশন পিরিয়ড 6 ঘন্টা। অর্থাৎ খেয়ে আসবে, হোটেল থেকে খেয়ে আসবে, বাসায় এসে বলবে বমি, পেশেন্টের সিমটমসই থাকবে এরকম, রাতে খেয়েছিলাম, বাসায় আসছি, ধুমধাম বমি শুরু হচ্ছে, সকাল থেকে অফিসে আর আসতে পারবে না। যেহেতু গ্যাস্ট্রোএন্টারাইটিস বলবে যে আগেদের ভমিটিং হবে। এবার যদি ব্যাকটেরিয়াল হয়, ব্যাকটেরিয়াল হলে 12 থেকে 72 ঘন্টা, অর্থাৎ about 3 দিনের মধ্যেও আসতে পারে। সেখানে এন্টারোটক্সিজেনিক ইকোলাই, এন্টারো হেমোরেজিক ইকোলাই, এন্টারো ইনভেসিভ ইকোলাই, ভিব্রো, সালমোনেলা, শিগেলা, ক্যাম্বারোলেবেক্টর, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, এগুলো আসতে পারে। যদি আরো শর্ট পিরিয়ড হয়, ভাইরাল, ভাইরাল হলে আসলে শর্ট পিরিয়ড, বাচ্চাদের হয় জাস্ট খাওয়ার পর পরই টয়লেট, খাওয়ার পর পরই বমি, এটা আসলে এত শর্ট যে 6 ঘন্টারও কম। ভাইরাল ইউজুয়ালি বাচ্চাদের হয়, বাচ্চারা দেখবেন যে খাওয়ার পর পরই বমি করে দিচ্ছে, ওই যে বমি শুরু হলো আর থামবে না, ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাল। আর যদি লং ইনকিউবেশন পিরিয়ড থাকে, দ্যাট ইজ 3 দিনেরও বেশি, তাহলে চিন্তা করতে হবে সেটা প্রোটোজোয়া, এটা হচ্ছে প্রোটোজোয়া, জিয়ারডিয়া, ক্রিপ্টোস্পোরিডিয়াম, মাইক্রোস্পোরিডিয়াম, অ্যামোডিব্যাসিডি, আর হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম। এখন দেখেন কিছু জায়গায় আমি একটু কালার করতেছি, এই যে এটা, তারপরে হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, ক্যাম্পাইলোব্যাক্টার, শিগেলা, এন্টারো ইনভেসিভ ইকোলাই, এন্টারো টক্সিক ইকোলাই, হচ্ছে 3, 2, 5, 6, এই 6টা, এই 6টা হচ্ছে আপনার অ্যাসোসিয়েটেড উইথ ব্লাডি ডায়রিয়া। অর্থাৎ এরা যদি হয়, এই ডায়রিয়া গুলো আপনার কি করবে, মিউকাসকে ইনভলভ করবে, এই যেখানে যেটা রয়েছে মিউকাসকে ইনভলভ করবে, মিউকাসকে ইনভলভ করার জন্য এদের ইনকিউবেশন পিরিয়ড বেশি থাকে, এবং এরা মোর সিস্টেমিক আপসেট করবে এবং প্রলং ব্লাডি ডায়রিয়া তৈরি করবে। তাহলে এরা হচ্ছে ব্লাডি ডায়রিয়া করে। আর বাকি যারা আছে এরা হচ্ছে আপনার ওয়াটারি ডায়রিয়া করে বা সিক্রেটরি ডায়রিয়া করে, ঠিক আছে, এরা কোনো ব্লাডি ডায়রিয়া করে। মানে আপনার এইরকমও প্রশ্ন আসতে পারে, ব্লাডি ডায়রিয়া কে কে করে, ওয়াটারি ডায়রিয়া কে কে করে, এগুলো রেসিডেন্সির জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট ইসে একটু কম আসে এই টাইপের মুখস্থ করা। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট ডায়রিয়া এন্ড ভমিটিং, একটা পেশেন্টের ডায়রিয়া বা ভমিটিং হয়, তার আমরা কি কি জিনিস চিন্তা করব? আপনি গ্যাস্ট্রোএন্টারাইটিস অলরেডি বলে দিয়েছেন যে দ্যাট ইজ ফুড পয়জনিং, যেটা চিন্তা করছিলেন। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন, অ্যাকিউট ডাইভার্টিকুলাইটিস, সেপ্টিস, পিআইডি, মেনিনজোকক, নিউমোনিয়া, ম্যালেরিয়া। ম্যালেরিয়াতে যে ডায়রিয়া হয় আপনি না পড়লে কিন্তু চিন্তা করতে হবে, এগুলো খেয়াল করে পড়তে হবে। গ্যাস্ট্রোএন্টারাইটিসে ডায়রিয়া হয়, এটা আপনি পড়ার দরকার, নিজেই পারবে। ইনফেকশন ছাড়াও ডায়রিয়া হতে পারে, যেমন কিছু ড্রাগস, প্রচুর ডায়রিয়া পেশেন্ট দেখবেন এনএসআইভিস, হসপিটালে ডায়রিয়া নিয়ে ভর্তি রয়েছে, তার এনএসআইভিস এরকম পেশেন্ট পাবেন, এনএসআইভিস কিন্তু ডায়রিয়া। তো এগুলো আপনাকে কেয়ারফুল থাকতে হবে। অ্যান্টিবায়োটিক্স ডায়রিয়া, পিপিআই, আমরা ডায়রিয়া পেশেন্টকে কিন্তু পিপিআই দিব না। ডায়রিয়া পেশেন্টের আপনার কাছে ডায়রিয়া কলেরা নিয়ে পেশেন্ট আসছে, আপনি যদি পিপিআই দিবেন, কারণ পিপিআই আমরা জানি ডায়রিয়া করে, নন ইনফেকশাস কজের মধ্যে, এবং সারা এইগুলো প্রশ্ন দিবে আপনাকে। মেটাবলিক কজ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস পেশেন্টের ডায়রিয়া আসতে পারে। থাইরোটক্সিকোসিস, ইউরোমিয়া, নন neuroendocrine tumor, that is VI gonoma, neuroendocrine tumor.
GIT তে IBD, overflow from constipation, internal bowel feeding and bowel malignancy, এগুলো সবই আপনার নন ইনফেকশাস কজ। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স এখানে কি বলছে, ফিভার অ্যান্ড ব্লাডি ডায়রিয়া সাজেস্ট অ্যান ইনভেসিভ কোলাইটিস ডিসেন্ট্রিক প্রসেস, অ্যান ইনভেসিভ কেসেস লেস দ্যান 18 hours suggest toxin mediated food poisoning, longer than 5 days suggest diarrhea caused by protozoa or helminthes. Person to person spread suggests certain infections such as Shigella and cholera. তো একটা কমিউনিটিতে একের পর এক সবার ডায়রিয়া হচ্ছে, আপনাকে চিন্তা করতে হবে সেটা শিগেলা অথবা কলেরা দিয়ে হচ্ছে। তারপরে এই বক্সটা যেটা আছে এটা দুইটা স্তর, ফুড অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশাস ইলনেস এন্ড ইনক্লুডিং গ্যাস্ট্রোএন্টেরাইটিস, কারণ এই জিনিসগুলো আমাদের খাবারের সাথে বললাম সম্পর্কিত। দেখেন র সি ফুড, আমরা কেউ একজন কক্সবাজারে ঘুরতে গেল, কক্সবাজারে ঘুরতে যেয়ে কিছু খাইছে, এগুলো কিন্তু খুব কমনলি পাওয়া যাচ্ছে। র সি ফুড খাইলে তার রকম গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে। এছাড়াও আর কি হতে পারে, হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন হতে পারে। আন্ডারকুক মিট অর পোল্ট্রি, এটাও কিন্তু এই যে ঘুরতে যাওয়ার সময় হয়, যে এখন আন্ডার গ্রিল বলেন বা ওই যে খাবার করতেছে নিজেরাই গ্রিল করে তৈরি করতেছে, তো অনেক সময় আন্ডারকুক থাকে। এবং পোল্ট্রি আন্ডারকুক করার সময় তো পোল্ট্রি ইউজ করা হয়, কারণ পোল্ট্রি সহজে সিদ্ধ হয়ে যাচ্ছে, ভালোর মধ্যে খারাপ হচ্ছে। ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স। আনপাস্টারাইজ মিল্ক অর জুস, অনেকে দেখবেন যে কাঁচা দুধ খায়, গল্প করে খাচ্ছে, কাঁচা ডিম খাচ্ছে, অনেকে ভিডিও করতেছে যে আমি কাঁচা ডিম অনেকগুলো খেতে পারি, ভালো খাও, গ্যাস্ট্রোএন্টেরাইটিস হবে। বা পরে তো দেখা যায় হট ডগ প্লেট, তো এটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখুন, এগুলোতে সিঙ্গেল বেড সাজানো থাকতে পারে। এটা হচ্ছে ব্রিস্টল স্টুল চার্ট, এটা আসলে ইনিশিয়ালি করা হয়েছিল আপনার একটা কারণে, বাট এখন প্লেসমেন্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারেন। আচ্ছা, ডায়রিয়া ট্রিটমেন্টে যদি বলা হয় ফ্লুইড রিপ্লেসমেন্ট নিয়ে আমি কিছু কথা বলি, কারণ আসলে ডায়রিয়া পেশেন্ট আমরা সবাই ম্যানেজ করি। তো ডায়রিয়া ফ্লুইড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ এস্টাবলিশ ডেফিসিট, তার কতটুকু ডেফিসিট হয়েছে সেটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেসমেন্ট অফ অনগোয়িং লস, যতটুকু এখনো হচ্ছে সেটা তার রিপ্লেস করতে হবে। আর তার ডেইলি রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা রিপ্লেসমেন্ট করতে হবে। অর্থাৎ ধরেন একজন মানুষ আপনার 2 লিটার টয়লেট করার পরে 2 লিটার ওয়াটার চলে যাওয়ার পরে আমাদের কাছে আসলো, আসার পরে তাহলে তার ডেফিসিট আছে 2 লিটার, আর তার দিনে দরকার 1 to 2 লিটার, তাহলে এই হলো 4 লিটার ফর এক্সাম্পল। আর ধরেন অনগোয়িং লস, সে 200 ml করে প্রতিবার সে লস করতেছে, তাহলে সেটার জন্য ধরেন প্রতিবার টয়লেটের জন্য 200, তাহলে 2 2 4 আর 200 মিলিগ্রাম, মানে 4.2 মিলিগ্রাম সে ফ্লুইড পাবে, এবং সেটা সে আইসোটোনিক ফ্লুইড পাবে। এইভাবে আমাদের হিসাব করতে হয় যে আপনার কতবার টয়লেট হয়েছে, এখন কেমন হচ্ছে, এবং তার ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু, তাহলে আমাদের কখনো ফ্লুইড ওভারলোড হবে না এবং পেশেন্ট কি হবে না। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এটা নিয়ে তো আরো কিছু বলার আছে। পেশেন্ট আসলেই যে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, চিত্রমেট্র শিখে আসছিলাম বা দিয়েছিলাম, শিখেছিল কিনা মনে নাই, কিন্তু দিতাম, এটা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে হয়তো বা পেশেন্টের জন্য ভালো হবে। ইন নন স্পেসিফিক গ্যাস্ট্রোএন্টারাইটিস, দেখেন নন স্পেসিফিক যদি হয়, রুটিন ইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল ডাজ নট ইমপ্রুভ আউটকাম, may lead to antimicrobial resistance or side effects. তো কোনো রুলস নাই, কোনো দরকার নাই একটা পেশেন্টের ডায়রিয়া আসছে আপনি তার অ্যান্টিবায়োটিক দিবেন, আর তার ফ্লুইডটা দেওয়ার চেষ্টা করবো, বা আমরা তার ফ্লুইডটা মেনটেন করার চেষ্টা করবো। 5টা কন্ডিশন যদি আসে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। একটা কি, যে জীবাণুটা তার ডায়রিয়া করছে তার সাথে তার সিস্টেমিক ইনভলভমেন্ট আছে, immunocompromised host, significant comorbidity, 3টা বললাম। আর 2টা হচ্ছে শিগেলা ডিসেন্ট্রি, যদি আপনি সাসপেক্ট করেন, ডিসেন্ট্রি ডায়রিয়া না, শিগেলা ডিসেন্ট্রি,
এটা যদি করা হয়, এন্ড কলেরা এপিডেমিক, এই 5টা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক্স দেওয়ার ইন্ডিকেশন আছে। এছাড়া বাকিদের দিলে আরো উল্টা হইতে পারে। দেখেন সেটাই বলতেছে, এন্টারো হেমোরেজিক ইকোলাই দিয়ে যদি ইনফেকশন হয়, এন্টারো হেমোরেজ, আপনার মনে হতে পারে যে এতগুলো কন্ডিশন দেখার দরকার কি, আসলে দিয়ে দিলাম, সমস্যা নেই। অনেকেই তো কম, অনেকেই তো সিগনিফিকেন্ট কম, শিগেলা বুঝবো কিভাবে, আর কলেরা দিয়ে সবারই দিয়ে দিই, তারপরে দিলে তো সমস্যা নেই। কিন্তু সমস্যা নাই, কিন্তু সমস্যাও আছে। সমস্যা কোথায়? সমস্যাগুলো আসলে অনেক সময় অ্যাড্রেস করা হয় না বা আমরা বুঝতে পারি না সমস্যা আছে। যেমন যদি এন্টারো হেমোরেজিক ইকোলাই দিয়ে ইনফেকশন হয়, তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ করলে তার হেমোরাইডিক ইউরেমিক সিনড্রোম ডেভেলপ করে। তাহলে একটা পেশেন্টের এন্টারো হেমোরেজিক ইকোলাই দিয়ে ইনফেকশন হলো, পেশেন্টের ডায়রিয়া আসলো, আমি বা আপনি তার অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, তার হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম ডেভেলপ করে তার রেনাল ফেলিওর হলো, তার শরীর বেড়ে গেল। তাহলে জিনিসটা সুন্দর হলো না। আমরা হয়তো বা মনে করতে পারি যে এটা যেন তার ফ্লুইডের জন্য হয়েছে, হাইপোভলিমিয়ার জন্য হয়েছে, এরকমও কিন্তু মনে করা যেতে পারে। বাট অনেক সময় দেখে এটা আসলে না। খুব কম মানুষই কিন্তু এখন অ্যান্টি ফ্লুইড রিপ্লেসমেন্ট কম হয়, কারণ ফ্লুইড দিতে এখন কেউই কম করে না। তো এগুলো কিন্তু পাওয়া যায়। তো এগুলো সারাও ধরে, আপনারা ঠিক সচেতন হবেন, যেহেতু ডেভিডসন পড়তেছেন, ডেভিডসন আচ্ছা। তারপর অপশন যেটা আছে, অ্যান্টি ডায়রিয়াল, অ্যান্টি মর্টালিটি, অ্যান্টি সিক্রেটরি, এই 3টা ধরনের এজেন্ট আমরা দেখি। এর মধ্যে অ্যান্টি সিক্রেটরির কিছু বেনিফিট আছে। অ্যান্টি সিক্রেটরি হিসেবে সাসেস, বিসমার্ট, ক্লোরপ্রোমাজিন ইউজ করা যেতে পারে। তবে ক্লোরপ্রোমাজিন ইউজ করলে তো আসলে পেশেন্টের সিগনিফিকেন্ট সিডেশন হয়ে যায়, এটাও একটা সাইড ইফেক্ট। বাট অ্যান্টি-ডায়রিয়াল is not usually recommended in acute infective diarrhea. যে লোপারামাইড, হ্যাঁ, যে লোপারামাইড যেটা ওই যে আপনার হচ্ছে ডাইটো পেশেন্টের অনেকেই, এগুলো কিন্তু খুব খারাপ। একটা পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, বন্ধ করার জন্য লোপারামাইড খেয়ে আসে। লোপারামাইড কি নামে যেন পাওয়া যায়, ইমোটিল নামে পাওয়া যায়। ইমোটিল খেয়ে আসে, এবং ইমোটিল খেয়ে আসে। বাচ্চারা তো ইনস্টিটিউট সাবস্ট্রাকশন, বড়রা কিন্তু ইনস্টিটিউশনাল অবস্ট্রাকশন নেয়। আপনারা যারা আছেন অনেকে হয়তো এই ধরনের পেশেন্ট পাইছেন, যে ডায়রিয়া হচ্ছিল, ইমোটিল খাইছে, এখন টয়লেটে হচ্ছে। তো দেখেন ক্ষতি হয়ে গেল। তো এগুলো কিন্তু বইয়ে দিয়ে নিষেধ করছে। তো আমরা বই দেওয়ার কথা না। Non-infectious causes of food poisoning. Non-infectious causes of food poisoning, এগুলো আমরা রেসপেক্টেড অর্থ গ্রুপে করে ফেলবো। অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, আমরা অনেক সময় দেখেছি পেশেন্টের অ্যান্টিবায়োটিক দিলে ডায়রিয়া হয়। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, এটা খুব কমন। এটা কিসের জন্য হয়? ইউজুয়ালি আপনার ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি হয়, মেনলি হয় ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলির জন্য। এছাড়া আর কি কি করতে পারে? ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স করতে পারে, ক্লেপসিলা অবজিটোকা করতে পারে। ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স এন্ড ক্লেপসিলা অবজিটোকা করতে পারে। Infection acquired in tropics, specific exposure and causes of fever and tropics. এটা একটা কোশ্চেন আসে অনেক সময়। এটাতে ব্যাপারটা কি, যে এটাতে আসে যে মসকিটো বাইটস এর মাধ্যমে কোন কোন জীবাণু ছড়ায়, মসকিটো বাইটস এর মাধ্যমে কোন কোন জীবাণু ছড়ায়, তারপরে আপনার সিসি ফ্লাইয়ের মাধ্যমে কোন কোন জীবাণু, এগুলো আপনারা বলবেন। মসকিটো বাইটস এর মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, ফাইলেরিয়াসিস, টুলারেমিয়া, এটা আপনি একটু খেয়াল রাখবেন। বাকি সবগুলো আপনি পারবেন। টুলারেমিয়া হয়তো আপনার কাছে কোনো মনে হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়াসিস, সিসি ফ্লাই, টিক বাইট, লাউস বাইট, পিলিয়া, অ্যানিমাল কন্টাক্ট, ফ্রেশ ওয়াটার সুইমিং, লাউস বাইট হলে উকুনে কামড়াইলে টাইফাস হয়, ফ্রেশ ওয়াটার সুইমিং, স্যান্ড প্ল্যান্ট হইলে যে কালাজার হয়, একটু খেয়াল রাখবেন। ফ্রেশ ওয়াটার সুইমিং, exposure to soil exposure, এই যে র আর আন্ডারকুক মিল্ক হলে কি হয়,
undercooked unpasteurized daily দুধ না ফুটায় খাইলে কি হয়? অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস আপনারা সবাই জানেন। অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস কিন্তু এছাড়াও ব্রুসেলোসিস, সালমোনেলা, লিস্টেরিয়াসিস। এখান থেকে এমসিকিউ আসতে পারে। ইনকিউবেশন টাইমস এন্ড ইলনেস ইন ট্রাভেলার্স। ট্রাভেলার্সের যদি আপনার আসে এবং তার যদি ফিভার থাকে তাহলে তার কত দিনের মধ্যে ফিভার এটা দেখতে হবে। এবং ফিভার্সের সাথে আর কি অ্যাসোসিয়েশন আছে, ফিভার্সের সাথে আর কি অ্যাসোসিয়েশন আছে এটা দেখা লাগে। যদি ইনকিউবেশন 2 উইকস এর কমে হয় তাহলে একরকম ডিজি চিন্তা করবো, 2 উইকস এর বেশি হলে একরকম, 2 উইকস টু 6 উইকস এর মধ্যে একরকম, 6 উইকস এর বেশি হলে একরকম। এইগুলো আসলে সব মনে রাখা কঠিন হয়ে যাবে। আপনি জাস্ট ফিভার উইথ কোয়াগুলোপ্যাথি, ফিভারের সাথে ইউজুয়ালি থ্রম্বোসাইটোপেনিয়া, ফিভার উইথ থ্রম্বোসাইটোপেনিয়া কোন কোন কন্ডিশনে হয় আপনি জানেন যে ফিভারের সাথে থ্রম্বোসাইটোপেনিয়া ডেঙ্গুতে হয়, সেটাই লিখছে যে ভাইরাল হেমোরেজিক ফিভার, মেনিঙ্গোকক্কাসিয়া, এন্টেরোকক্কাস, ম্যালেরিয়া, লেপ্টোস্পাইরোসিস, ফিভার উইথ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট, এগুলো কোশ্চেন আসতে পারে। ফিভার উইথ পালমোনারি ইনভলভমেন্ট, ফিভার উইথ র্যাশ, এটা পরে আবার আসছে, এই জিনিসটা আপনি দেখতে পারেন। ইনভেস্টিগেশন, এটা বক্স ট্রিপল স্টার 11-19। ইনভেস্টিগেশন অফ ট্রপিক্যালি অ্যাকুয়ার্ড অ্যাকুট ফিভার উইদাউট লোকালাইজিং সাইন্স। একটা পেশেন্টের ফিভার আসছে, লোকালাইজিং সাইন্স আমরা দেখতে বলছিলাম যে সিএনএস বলেন, অ্যাবডোমিনাল বলেন, তারপরে তার স্কিন বলছেন, এন্ড তার স্কিনের উপরে একটা ছিল পালমোনারি, পালমোনারিতে আপনি কোনো লোকালাইজিং সাইন্স পাচ্ছেন না, তখন আপনাকে ফার্দার চলে যেতে হবে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে আপনি 3 বা 4 রকমের ফিচার্স পাইতে পারেন। একটা পেতে পারেন নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, যেটা ফিভার ইনফেকশন হয়েছে, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেছে, ডাব্লিউবিসির সাথে নিউট্রোফিল কাউন্ট বেড়ে গেছে। অথবা দেখতেছেন যে ডাব্লিউবিসি কাউন্ট নরমালি আছে, অথবা দেখতে পাচ্ছেন তার লিম্ফোসাইট কাউন্ট বেড়ে গেছে, অথবা আপনি তার অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পেতে পারেন। এই যে 4টা কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার সিবিসি 4টা কন্ডিশনের উপর ভিত্তি করে আপনাকে কিছু ডিডি চিন্তা করতে হবে, তারপর আপনি ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। তো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, যখন নিউট্রোফিল বেড়ে যায়, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, তখন আমরা চিন্তা করি সেটা হয়তো ব্যাকটেরিয়াল সেপসিস, লেপ্টোস্পাইরোসিস, বরিলিয়াসিস, অ্যামিবিক লিভার অ্যাবসেস। ব্যাকটেরিয়ার যে কোনো ব্যাকটেরিয়া দিয়ে সেপসিস হয়েছে, লেপ্টোস্পাইরা, বরিলিয়া এন্ড অ্যামিবিয়া, অ্যামিবিক লিভার অ্যাবসেস। নর্মাল হোয়াইট সেল কাউন্ট এন্ড ডিফারেন্সিয়াল, হোয়াইট সেল কাউন্ট নর্মালি আছে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে টাইফয়েড, টাইফাস, ম্যালেরিয়া। টাইফয়েড, টাইফাস, ম্যালেরিয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। টাইফয়েড নর্মাল থাকতে পারে, টাইফয়েডে আপনার নর্মালও কিন্তু থাকতে পারে, টাইফয়েড, টাইফাস, ম্যালেরিয়া। লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইটোসিস মানে কি? শুধু লিম্ফোসাইট কাউন্ট বাড়ছে, এগুলো আপনার হেমাটোলজি পড়লে আরো ক্লিয়ার হবে, জাস্ট তারপর মনে রাখতে হবে লিম্ফোসাইট কাউন্ট বাড়ছে, দ্যাট ইজ ভাইরাল ফিভার। স্পেশালি আপনার হেমোরেজিক ফিভার, ভাইরাল হেমোরেজিক ফিভার, এছাড়া ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ম্যালেরিয়া এন্ড রিকেটশিয়াল ফিভার। অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটোসিস কোথায় পাওয়া যায়? ইনফেকশাস লাইক সিনড্রোমে পাওয়া যায়, এইচআইভি, হেপাটাইটিস ভাইরাস এবং যাবতীয় প্যারাসাইটস গুলোতে এটা পেতে পারেন। এখান থেকে কিন্তু আপনার কোশ্চেন আসতে পারে, যে ইম্পর্টেন্ট একটা বক্স ছিল। এই বক্সটা 3টা স্টার। মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া, ট্রাভেলার্স ডায়রিয়া কোন কোন জীবাণু দিয়ে হয়? Enterotoxigenic E. coli, Shigella, Campylobacter, Salmonella, Leishmaniasis, Non-cholera and Aeromonas। ট্রিপল স্টার টপিক, এখান থেকে কোশ্চেন আসতে দেখা গিয়েছে। এগুলো আসলে আপনাদের এমসিকিউ আসবে এখান থেকে। কজেস অফ ক্রনিক ডায়রিয়া, ডায়রিয়া অ্যাকোয়ার্ড ইন টপিক, এই বক্সটা একটা স্টার, নামগুলো পড়তে হবে। Parasites that cause eosinophilia, এর মধ্যে কে কে আছে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, 3 স্টার টপিক এটা। স্ট্রাঙ্গাইলয়েডস, স্ট্রাঙ্গাইলয়েডস
স্ট্রাঙ্গুলাইজ, স্পারকুলারাইজ। স্ট্রাঙ্গুলাইজ এটা হচ্ছে ইওসিনোফিলিয়া করে। তো হেলমিনথিস আছে, হেলমিনথিস যেমন হুকম বলতে কাকে বোঝায়? নেকাটার আমেরিকানাস এন্ড অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডোমিনালি, এই দুইটা হচ্ছে হুকম বলা হয়। এছাড়া অ্যাসক্যারিসিস এন্ড টক্সোক্যারিয়াসিস, এরা হচ্ছে আপনার ইওসিনোফিলিয়া করে। এটা গেল সিস্টোসোমিয়াসিস, ফাইলেরিয়াসিস, লিভার ফ্লুক্স, লাং ফ্লুক্স। লিভার ফ্লুক্স কে কে আছে নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। ফ্যাসিওলা হেপাটিকা, ক্লোনর্কিস সাইনেন্সিস, অপিস্ট্রোথিস হেলিনিকা। ফ্যাসিওলা হেপাটিকা, ক্লোনর্কিস, অপিস্ট্রোসিস। ছোট ছোট করে পড়লে এমসিকিউ পাওয়া যাবে। লাং ফ্লুক হচ্ছে প্যারাগোনোমিয়াস, ওয়েস্টারম্যান। এখানে কিছু সিমটমস আছে, এগুলো আপনাদের লাগবে। এখান থেকে এরকম আসতে পারে সয়েল ট্রান্সমিটেড হেলমিনথিস কে কে আছে। স্ট্রাঙ্গুলাইজ, স্টারকোলাইসিস যে সিমটমস করে সেটাকে বলে লার্ভা কারেন্স, আর টক্সোক্যারিয়াসিস যেটা করে সেটাকে বলা হয় ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স। অ্যাসকারিস লুম্ব্রিকার্স যেটা করে সেটার নাম হচ্ছে লফলার সিনড্রোম। আর লফগ্রেন্স সিনড্রোম বলে একটা আছে, সেটা হচ্ছে সার্কয়েডোসিসে পাওয়া যায়। যেটা আসছে হচ্ছে র্যাশ ইন টপিক্যাল ট্রাভেলার্স অর রেসিডেন্স। ফিভার উইথ র্যাশ, একটা পেশেন্টের যদি ম্যাকিউলো প্যাপুলার র্যাশ হয়। ম্যাকুলো প্যাপুলার র্যাশ বলতে কি বোঝায়? ম্যাকিউলো প্যাপুলার র্যাশ, হ্যাঁ। ম্যাকুল হচ্ছে এনি কালার চেঞ্জ, ফ্ল্যাট লেশন, আর প্যাপিউল মানে তার এলিভেশন হয়েছে বাট লেস দ্যান 1 সেন্টিমিটার, যতটুকু মনে পড়ে। এরকম যদি হয় তাহলে ডেঙ্গু, এইচআইভি, টাইফয়েড, রিকেটশিয়া, মিজেলস, স্পিলম্যান মাইনাস, এই ধরনের বিভিন্ন নষ্ট করে। তো এগুলো কিন্তু আসে। ফিভার উইথ পেটিশিয়াল আর পারপুরিক র্যাশ। পেটিশিয়াল পারপুরিক যদি নাই বুঝি তাহলে পারপুরিক র্যাশ কিভাবে বুঝি? ফিভার তো পেশেন্টই বলে দিচ্ছে, পেটিসি আর পারপুরিক এটা আমাকে বুঝতে হবে। তখন আমাকে দেখতে হবে ডেঙ্গু। এগুলো কিন্তু খুব কোশ্চেন আসে, এগুলো 15টা কোশ্চেন আসবে, তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমি আজ একটু স্লো যাচ্ছি, বাট আপনাদের কিন্তু গতকাল নেক্সট দিন যাওয়ার চেষ্টা করবো, শেষ করে দিন। Petechial or purpuric rash, that is viral hemorrhagic fever, yellow fever, meningococcal sepsis, leptospirosis, rickettsial spotted fever, and malaria. Vesicular rash, ভেসিকল কি আগে দেখবেন? ভেসিকল হচ্ছে 1 সেন্টিমিটারের কম দূরে থাকে এবং হচ্ছে ফ্লুইড ফিল ক্যাভিটি, মাঙ্কি পক্স, ইনসেক্টস বাইট, rickettsial pox. Urticarial rash, fever with urticarial rash, fever with ulcer, fever with papule, nodule, fever with thickened skin, mycetoma, and erythematosus. এগুলো সবগুলো আপনাদের কোশ্চেন আসতে পারে ইনফিনিটি স্টারে করছে। ইলেশন ইনফেকশন, এটা একটা স্টার দিতে পারে। এটা স্টার ভাইয়া একটা, এটা একটা, হ্যাঁ। এক্সাম্পলস অফ স্কিন লেশন উইথ ফিভার, কিছু ছবি দিয়ে দেখলে মজা লাগতে পারে, মানে কিছু জ্ঞান বাড়তে পারে। সাবকিউটেনিয়াস নোডুল আসলে কেমন হয়? এই যে ইমার্জিং লার্ভা আফটার ট্রিটমেন্ট উইথ পেট্রোলিয়াম জেলি, নরম করে ফেলতে লার্ভা বের হয়ে গেছে, এটাকে বলা হয় টাইফাস। এই যে এটা দেখে রাখেন, এই ছবিগুলো প্রায় স্কার, সারে আমাদের দেখাইছিল একদিন। স্কার টাইফাস এরকম কালো হয়ে যায়। হোয়াইট বাইট, এই ছবিগুলো দেখলে আসলে পেশেন্ট গুলো এরকম ছবি নিয়ে আসবে। এই ছবিটা এখানে দিছে মানে মনে রাখবেন যে 100 জনের 90 জন এই টাইপের ছবি নিয়ে আসে, এরকম ছবিগুলো দেখতে হয়। ইনফেকশন ইন প্রেগন্যান্সি, ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট, বাট ভিতরে আপনাকে কিছু এখন পড়া লাগবে না, আপনি জাস্ট পড়বেন যে প্রেগন্যান্সিতে কোন কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে আপনার ইনফেকশন হচ্ছে। এখানে আসলে শুধু ভাইরাস গুলো দিয়ে আছে, যেখানে ভাইরাসের মধ্যে দিয়েছে, না ব্যাকটেরিয়া দিয়েছে, তাহলে সবগুলোই আছে প্রেগন্যান্সিতে কোন কোন অর্গানিজম গুলো ইনফেকশন হয়। রুবেলা, সাইটোমেগালো, জিকা, ভ্যারিসেলা, হার্পিস সিম্পলেক্স, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই, HIV-1, পারভেনাস B19, মিজেলস, ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু আসতেছে।
সিফিলিস, নাইজেরিয়া, গনোরিয়া, ক্লামাইডিয়া, লিস্টেরিয়া, ব্রুসেলা, গ্রুপ বি স্ট্রেপ্টোকোকাস, টক্সোপ্লাজমা, ম্যালেরিয়া। তো আপনাকে খেয়াল রাখতে হবে সবগুলোই কিন্তু আসতে পারে। এর মধ্যে কনজেনিটাল ম্যাল ফর্মেশন কে কে করে? কনজেনিটাল ম্যাল ফর্মেশন করতেছে দেখেন টক্সোপ্লাজমা, কনজেনিটাল ম্যাল ফর্মেশন করতেছে আপনার সিফিলিস। এগুলো ফুটে ফুটে পড়তে হবে। পারভোফাইরাস B19 কিন্তু কনজেনিটাল ইনফেকশন করতেছে, কনজেনিটাল ম্যাল ফর্মেশন করতেছে। কনজেনিটাল ম্যাল ফর্মেশন আরো করতেছে কে? ভ্যারিসেলা জোস্টার, ভ্যারিসেলা জোস্টার ম্যাল ফর্মেশন। জিকা ভাইরাস করতেছে কনজেনিটাল ম্যাল ফর্মেশন করতেছে আপনার সাইটোমেগালো, কনজেনিটাল ম্যাল ফর্মেশন করতেছে রুবেলা। তাহলে আপনার এখান থেকে এরকম আসতে পারে ভাইরাল ইনফেকশন কে কে করে, তারপরে আপনার এরকম আসতে পারে যে কনজেনিটাল ম্যালফরমেশন কে কে করতে পারে, এরকম আসতে পারে। ইভেন এটাও আসতে পারে যে কনজেনিটাল ম্যালফরমেশন না, কনজেনিটাল ইনফেকশন করে কে কে। তো মানে খেয়াল করে যদি পড়েন তাহলে অনেকগুলো কোশ্চেন এখান থেকে বের করতে পারবেন। এই টাইপের কোশ্চেন গুলো আসতে দেখা গেছে। ভাইরাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন কি ভাইরাল করতে আমরা বলি। ভাইরাল ইনফেকশন যেটা আছে দেখেন, যদি কোনো ভাইরাল ইনফেকশন চাইল্ডহুডে হয় তাহলে সে মেইনলি প্রেজেন্ট করে ফিভার এন্ড ওয়াইড স্প্রেড র্যাশ নিয়ে। তবে ভাইরাল ইনফেকশনস গুলো ইউজুয়ালি ফার্স্ট 6 to 12 মান্থস এর মধ্যে হয় না, কারণ কি ম্যাটারনাল অ্যান্টিবডি থাকে। এবং আপনাদের যদি এখানে কোনো আপুরা থাকেন বা ভাইয়ারা থাকেন, বাচ্চা কাচ্চা আছে, একটু মনে করে দেখেন আপনাদের যখন বাচ্চা হয়েছিল তখন তার ইনফেকশন গুলো, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো কখন শুরু হয়েছিল? খেয়াল করে যদি মনে করতে পারেন দেখবেন যে তার 6 মাস পরে শুরু হয়েছিল। এবং 6 মাস থেকে 2 বছর পর্যন্ত খুবই বেশি রিপিটেডলি তার ঠান্ডা লাগতো, জ্বর আসতো, অসুস্থ হতো, ডায়রিয়া হতো। ইনিশিয়ালি কিন্তু বাচ্চাটা এরকম সমস্যা হয় না, কারণ কি ওই 6 মাস থেকে 12 মাস পর্যন্ত যে ম্যাটারনাল অ্যান্টিবডি, ঠিক আছে, এবং তারপরে তার ইমিউনিটি ডেভেলপ করা শুরু করে। এটা করতে করতে আবার 2 ইয়ার্স থেকে চলে গেছে। এই সময় সে প্রতিটির সাথে যুদ্ধ করে। এই যুদ্ধের টাইমে তৈরি হয় বেশি ইনফেকশন। এটা একটা বিষয়। মিজেলস, মিজেলস দেখেন ইনফেকশনটা কিসের মাধ্যমে যাচ্ছে? ইনফেকশনটা মিজেলসে যায় রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। ইনকিউবেশন পিরিয়ড 6 থেকে 19 দিন। মিজেলসে প্রথমে কি থাকে, 1 থেকে 3 দিনের মধ্যে একটা প্রোডরমাল পিরিয়ড থাকে। প্রোডরমাল পিরিয়ড মানে ফিভার, কনজাংটিভাইটিস এন্ড হচ্ছে ফিভার, কনজাংটিভাইটিস, রানিং নোজ, এই ধরনের একটা প্রোডরমাল ফেজ থাকে। এই প্রোডরমাল ফেজ থাকে 1 থেকে 3 দিন। 1 থেকে 3 দিন এর পরে কি হয়ে যায়, তার মুখে একটা কপ্লিক স্পট আসে। কপ্লিক স্পট আসার পরে তার বডিতে জেনারেলাইজ ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে, এবং ওই ম্যাকুলোপ্যাপুলার র্যাশটা শুরু হবে মুখ থেকে এবং আস্তে আস্তে তার এক্সট্রিমিটিতে ছড়িয়ে যাবে। এবং কমপ্লিকেশন হিসেবে কিছু পেশেন্টের দেখা যাচ্ছে জেনারেলাইজ লিম্ফাডিনোপ্যাথি এন্ড ডায়রিয়া আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তার ফিচার। এবং আরো যদি কমপ্লিকেটেড হয়ে যায়, পেশেন্টের সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ করবে, which is common in older children and adults. এই সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে কি আছে? অটাইটিস মিডিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ট্রানজিয়েন্ট হেপাটাইটিস, তারপরে আপনার হচ্ছে একটা লেট কমপ্লিকেশন যেটা এসএসপি, সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস বলা হয়। সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস। দাগিয়ে দিই, যেটা দেখেন প্রোডার্মাল ইলনেস থাকবে 1 থেকে 3 দিনের মধ্যে। তখন কি থাকবে? একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং র্যাশ থাকতে পারে। মানে বিফোর দা র্যাশ, র্যাশ আসার আগে একটা প্রোডার্মাল ইলনেস থাকবে। সেটা কি? আপার রেসপিরেটরি সিম্পটম কনজাংটিভাইটিস এন্ড প্যাথোগনোমিক কপ্লিক স্পট। কপ্লিক স্পটটা কি আছে? স্মল হোয়াইট স্পট সারাউন্ডেড বাই এরাইথেমা অন দা বাক্কাল মিউকোসা। ঠিক আছে, তারপরে প্রোডার্মাল শেষ হলে একটা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ আসবে, সেটা ফেস থেকে নিচের দিকে, আপনার ফেস থেকে নিচের দিকে এক্সট্রিমিটির দিকে যাবে। এছাড়া পেশেন্টের কি হবে? জেনারেলাইজড লিম্ফাডিনোপ্যাথি এন্ড ডায়রিয়া। কমপ্লিকেশন হিসেবে কি আসতে পারে? অটাইটিস মিডিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ট্রানজিয়েন্ট হেপাটাইটিস।
প্যানক্রিয়াটাইটিস, ক্লিনিক্যাল এনকেফালাইটিস। আর লেট কমপ্লিকেশন মানে কি 7 বছর পরে এসএসপি ডেভেলপ করবে। ডায়াগনোসিসটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। কি আছে? আচ্ছা, মিজেলস হচ্ছে একটা সিরিয়াস কন্ডিশন হতে পারে যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, and vitamin deficiency and immunocompromised. In tuberculosis patient, measles suppress cell-mediated immunity and may exacerbate disease. Measles does not cause any congenital malformation. একটু আগে দেখলাম কোন কোন ভাইরাস congenital malformation করে, সে কিন্তু congenital malformation করে না। But severe may be more severe in pregnant women. Pregnant women এর ক্ষেত্রে more severe হইতে পারে। যদিও সে বাচ্চার কিছু করে না, তারপরেও more severe। কারণ কি? কারণ এটা হচ্ছে আপনার স্টিল বার্থ করতে পারে, বাচ্চার স্টিল বার্থ করতে পারে, এবং এই যে তার ইনফেকশনের জন্য মারা যেতে পারে, ডেথ ডিউ টু ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন। অর্থাৎ কনজেনিটাল অ্যানোমালি করতেছে না, তারপরেও সে খারাপ। কারণ সে দেখেন এনকেফালাইটিস করতে পারছে, ডায়াবেটিস সুপার ইনফেকশন করতে পারছে। এটাই মোটামুটি মিজেলস নিয়ে কথা। ট্রিটমেন্টের করতে কি আছে? নরমাল ইমিউনোগ্লোবিন দেওয়া যেতে পারে, ভ্যাকসিনেশন দেওয়া যেতে পারে, ভিটামিন এ দিতে পারে। যেহেতু সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারে। বাচ্চাদের মিসেস এমএমআর এটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দিয়ে দিতে হবে, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দিতে হবে। তো এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার মিজেলস। ঠিক আছে, মিজেলস এটা হচ্ছে সিস্টেমিক ভাইরাল ডিজিজ উইথ জ্যান্থেমা, অর্থাৎ ভাইরাল সিস্টেমিক ডিজিজ হবে এবং শরীরে র্যাশ হবে, এরকম একটা ডিজিজ বললাম, সেটা হচ্ছে মিজেলস। মিজেলস থেকে কোশ্চেন আসে। মিজেলস হচ্ছে আপনার একটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, 6 থেকে 19 দিন। প্রোডার্ম পিরিয়ড থাকবে 1 থেকে 3 দিন। প্রোডার্ম পিরিয়ড থাকে ফিভার, আপার রেসপিরেটরি ইনফেকশন, কপ্লিক স্পট, তারপরে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ আসবে, যেটা ফেস থেকে আস্তে আস্তে এক্সট্রিমিটির দিকে ছড়িয়ে যাবে। জেনারেলি লিম্ফেডিনোপ্যাথি থাকবে এবং ডায়রিয়া থাকবে। কমপ্লিকেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যাকিউট অটাইটিস মিডিয়া থেকে শুরু করে এনকেফালাইটিস পর্যন্ত হতে পারে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার জার্মান মিজেলস। জার্মান মিজেলসে দেখেন এটা হচ্ছে আপনার রেসপিরেটরি ফিভার উইথ জ্যান্থেমা, অর্থাৎ ভাইরাল ফিভার উইথ জ্যান্থেমা হয় রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। ইনফেক্টিভিটি ফ্রম আপ টু 10 days before to 2 weeks after the onset of rash। এই কথাটা একটু প্যাচাল্লা লেখা আছে। এর অর্থ হলো যে তার ইনফেক্টিভ পিরিয়ড কতটুকু, র্যাশ আসার 10 দিন আগে এবং 14 দিন পর। বুঝতে পারছি? যেদিন র্যাশ আসলো তার 10 দিন আগে থেকে সে তার জীবাণু ছড়াচ্ছে, অর্থাৎ ইনফেক্টিভ পিরিয়ড ছিল, এবং র্যাশ আসার 14 দিন পর পর্যন্ত তার ইনফেক্টিভ পিরিয়ড ছিল। এই কথাটা আছে, দেখেন ইনফেক্টিভিটি ফর্ম আপ টু 10 days বিফোর টু 2 weeks আফটার দ্য অনসেট অফ র্যাশ। কঠিন করে কথাটা লেখা আছে। হচ্ছে একটা বক্স ছিল, আচ্ছা এটা হচ্ছে পেশেন্টের কমপ্লিকেশন, থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যাডাল্টস আর্থ্রাইটিস করতে পারে। অ্যাডাল্টসের ক্ষেত্রে একটা আর্থ্রাইটিস, ট্রান্সপ্লান্ট প্লাসেন্টাল যদি হয় ফার্স্ট ট্রাইমেস্টারে সিভিয়ার কনজেনিটাল ডিজিজ করতে পারে, সিভিয়ার কনজেনিটাল ডিজিজ করতে পারে। কি কি করতে পারে? আচ্ছা আমি যে আপনাদের একটু ছবি দেখাই, এই যেটা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। দেখেন ম্যাকিউল বলতে কি বোঝায়? যে ফ্ল্যাট কালার চেঞ্জ, এই যে ম্যাকিউল, এবং প্যাপুলার র্যাশ, প্যাপুলার র্যাশ এবং কোথায় মুখ থেকে শুরু হয়ে আশেপাশে নিজের দিকে ছড়িয়ে গেছে। আর এই যেটা হচ্ছে কপ্লিক স্পট, খুবই ইম্পর্টেন্ট, কপ্লিক স্পট যেটা সাদা, চারিদিকে একটা লাল। ঠিক আছে, যে আপনারা ইসের নাম শুনছেন না, কি জানো, যে ভারতের বিখ্যাত ডাক্তারের নাম বিধানচন্দ্র গোস্বামী। বিধানচন্দ্র গোস্বামী ওনাকে যে পরীক্ষার সময় বলেছিলাম না যে এই পেশেন্টের হচ্ছে আসতে পারে, এরকম উনি ফিভার উইথ র্যাশ, ফিভার ছিল, শুধু প্রোডাম পিরিয়ডে ছিল। প্রোডাম পিরিয়ডে থাকার পরে ওনাকে এক্সামিনেশন করতে দিয়েছিলেন, এক্সামিনেশন করে উনি করেছিলেন এটা মিজেলস। তো ওনাকে বলেছিলেন যে হচ্ছে এটা যে মিজেলস, আপনি কোনো র্যাশ নাই, আপনি কিভাবে ডায়াগনোসিস করলেন? র্যাশ নাই, ডাইরেক্ট 2 দিন পরে আসবে, এরকম একটা হিসাব করে উনি বলেছিলেন, 1 দিন বা 2 দিন পরে আসবে। ঠিক আছে, তাহলে 1 দিন বা 2 দিন পরে আপনাকে
নাম্বার দেওয়া হবে, অর্থাৎ পাস পেলে ওই জিনিস থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। 2 দিন পরে পেশেন্টের র্যাশ আসলো, মিজেলস ডায়াগনোসিস হলো এবং সে ট্রিটমেন্ট মানে পাস করলেন। এই গল্প শুনছেন আপনারা নাকি নতুন শুনবেন? গল্প কি নতুন শুনছেন আগে? শুনলাম না তো, আগে শুনিনি। আমি শোনেন নাই? আচ্ছা, এরকম কিছু কিছু মেডিকেল সায়েন্সে গল্প আছে। চিন্তা করেন তাহলে কমপ্লিকেট স্পট দেখে তারা এরকম ডায়াগনোস করে দিচ্ছে। এবং আমাদের দেশে এটা তো ঝাড়ি দিয়ে বের করে দিচ্ছে, ফাজলামি করো। আমাদের ভদ্র মানুষ তো, ওরা চিন্তা করছে যে 3 দিন পরে আপনার নাম্বার দিবে। এটা হচ্ছে রুবেলার কনজেনিটাল, এই যে রুবেলা যেটা আমরা পড়তেছিলাম, জার্মান মিজেলস বা রুবেলা, এটা হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন করে। যদি 1 to, এটা বক্সটা একটা 1 to 2 months অফ জেস্টেশনে যদি মায়ের রুবেলা হয়, তাহলে হচ্ছে 65 to 80% চান্স থাকে মাল্টিপল ডিফার স্পন্টেনিয়াস ও বাতেনাইট স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। আর যদি 3 মান্থসের সময় হয় তাহলে 35 চান্স থাকে, সেক্ষেত্রে সিঙ্গেল কনজেনিটাল ডিফেক্ট থাকে। আগেরটা কিন্তু মাল্টিপল ছিল। এর মধ্যে কি আছে? ডিফনেস, ক্যাটারাক্ট, গ্লুকোমা, মেন্টাল রিটার্ডেশন, কনজেনিটাল হার্ট ডিজিজ, স্পেশালি পালমোনারি স্টেনোসিস এন্ড পিডিএ, প্যাটেন্ট ডাক্তার্স আর যদি 4 মাসের মধ্যে হয় তাহলে সে হচ্ছে 10% থাকে কনজেনিটাল ডিফেক্ট, অর্থাৎ কমে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র মোস্ট কমনলি ডিফনেস থাকে। আর যদি আরো পরে হয় 20 উইকস এর পরে, তাহলে অকেশনালি ডিফনেস থাকে। অর্থাৎ একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি এমন হয়, আর মায়ের বাচ্চা পেটে আসা বা গর্ভবতী অবস্থায় যদি কোনো জ্বর আসে এবং তার অ্যাবর্শন হয়ে যায়, আমরা চিন্তা করতে পারি মোস্ট প্রবাবলি সেটা রুবেলা ছিল। আচ্ছা, মায়ের একটা বাচ্চা হলো, বাচ্চাটা আপনি দেখলেন যে প্যাটেন্ট ডাক্তার আপনি তার হিস্ট্রি নেবেন যে তার গর্ভ অবস্থায় কোনো জ্বর এসেছে, তাহলে আপনার ডায়াগনোসিস সহজ হবে। একটা বাচ্চার পালমোনারি স্টেনোসিস আপনি এটা চিন্তা করতে পারবেন। অথবা বাচ্চাটা একটু বড় হচ্ছে, দেখলেন যে কানে শোনে না, ঠিক আছে, বাচ্চা কানে শোনে না, মায়ের গর্ভ অবস্থায় জ্বর হয়েছিল, এটা ডায়াগনোসিস ইজ রুবেলা। নেক্সট যেটা আছে সেটাকে বলা হয় পার্ভোভাইরাস B19। পার্ভোভাইরাস B19 যেটা, পার্ভোভাইরাস B19 মনে করেন পি ফর পার্ভো, পি ফর প্যানসাইটোপেনিয়া। এটা কিন্তু প্যানসাইটোপেনিয়া করে একটা ভাইরাস, যেটা সেটা প্যানসাইটোপেনিয়া করছে, এই জন্য একে স্পেশালি গুরুত্ব দেওয়া রাখতে হবে। পার্ভো ভাইরাস হচ্ছে, আপনারা কিন্তু পড়ে ফেলবেন ডিএনএ ভাইরাস কে কে আছে, আরএনএ ভাইরাস কে কে আছে। সকল ডিএনএ ভাইরাস কিন্তু ডবল স্ট্যান্ডার্ড, শুধুমাত্র একটা ডিএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে পার্ভো ভাইরাস। ঠিক আছে, ডিএনএ ভাইরাস কে কে আছে, আরএনএ ভাইরাস কে কে আছে। ডিএনএ ভাইরাসের মধ্যে আবার এনভেলপড আছে, নন এনভেলপড আছে। নন এনভেলপড হচ্ছে 3টা ভাইরাস, একটা হচ্ছে পার্ভো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, তো আর ডিএনএ ভাইরাস গুলো তো আপনি জানেন ডবল স্ট্যান্ডার্ড, কিন্তু একটাই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু পার্ভো ভাইরাস। পার্ভো ভাইরাস যেটা করতেছে, এই যে ছবিটা দেখেন, এইরকম একটা বাচ্চা যদি আমাদের কাছে আসে, এরকম একটা বাচ্চা যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা, বাচ্চা যদি ছোট মানুষ গেছে বাইরে খেলা করতে গেল, খেলাধুলা করে বাসায় আসলো, বাসায় আসার পরেই তার মায়ের কাছে যদি আসে, মা কিন্তু প্রথমে প্রশ্ন করবে যে তোর মুখে এরকম থাপ্পড় মারছে তো, বা স্কুল থেকে যদি আসে তাহলে বলবে টিচার মার দিচ্ছে কিনা, এরকম প্রশ্ন কিন্তু ফার্স্ট আসবে। সো এই জিনিসটাকে বলে স্ল্যাপ চিক সিনড্রোম, অর্থাৎ এক থাপ্পড় মারলে চিকটা যেমন হয়, সেরকম যদি একটা ফেসিয়াল র্যাশ নিয়ে আসে, তাহলে আমরা চিন্তা করবো সেটা হচ্ছে পার্ভোভাইরাস B19 দেওয়া হয়েছে। পার্ভোভাইরাস B19 দেওয়া হয়েছে। তাহলে পার্ভোভাইরাস B19 আমাদের কি করে? ফিফথ ডিজিজ করে স্মল চিলড্রেনে, ফিফথ ডিজিজ এরাইথেমা ইনফেকশন। ক্লিনিক্যাল স্টেজে কি আছে? স্ল্যাপ চিক সিনড্রোম, স্ল্যাপ চিক অ্যাপিয়ারেন্স, থাপ্পড় মারলে চিকটা যেমন হয় স্মল চিলড্রেনদের ক্ষেত্রে এটা করে। কি হয়? ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়, রেটিকুলার ইরাপশন এন্ড ফাইনাল স্টেজ অফ রেজুলেশন। 3টা স্টেজ থাকে, হ্যাঁ, ইনফেকশাস এরাইথেমা ইনফেকশনের 3টা স্টেজ আছে, স্ল্যাপ চিক, তারপর হচ্ছে এটাতে
কি হবে? ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, রেটিকুলার ইরাপশন এন্ড রিভলিউশন। জাস্ট আপনি নাম পড়লেই হবে। যদি আরেকটু বড় বাচ্চাদের হয় তাহলে ইয়ং অ্যাডাল্টস এর ক্ষেত্রে গ্লোভস এন্ড শক সিনড্রোম, গ্লোভস এন্ড শক সিনড্রোমস করে। আর্থোপ্যাথিস, অ্যাডাল্টস এন্ড অকেশনাল চিলড্রেন, সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট পলিআর্থোপ্যাথি। সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট পলিআর্থোপ্যাথি অনেক সময় মনে হয় যেন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা এরকম। সিমেট্রিক্যাল হচ্ছে, স্মল জয়েন্ট হচ্ছে, পলিআর্থ্রাইটিস হচ্ছে, বাট এটা হচ্ছে ভাইরাল আর্থ্রাইটিস। আপনার যদি চিন্তা করে দেখেন আপনাদের পড়ানো হয়েছিল কোন কোন ভাইরাস আর্থ্রাইটিস করে, তার মধ্যে কিন্তু পারো ভাইরাস B19 ছিল। ইম্পেয়ার্ড এরাইথ্রোপয়েসিস, ইম্পেয়ার্ড এরাইথ্রোপয়েসিস সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যাপ্লাস্টিক ক্রাইসিস করে। ট্রানজিয়েন্ট অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, মাইল্ড অ্যানিমিয়া ইন অ্যান ইন্ডিভিজুয়াল উইথ আন্ডারলাইন হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি ক্যান প্রেসিপিটেট ট্রানজিয়েন্ট অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। আর হচ্ছে হাইড্রোক্স ফিটালিস। এই হচ্ছে আপনার বক্সটা ইম্পর্টেন্ট। বক্সটা থেকে কি কি করে, পারোভাইরাস B19 কি কি করে, তার মধ্যে একটা ছিল ফিফ ডিজিজ, দ্যাট ইজ এরাইথেমা ইনফেকশাসাম, ফিফ ডিজিজ বলা হয়। আরো 4টা ডিজিজ আছে, 5 নম্বর এটা হয়। লেন্সে পড়ে নিবেন আর 4টা ডিজিজ কি কি আছে: গ্লোভস এন্ড শক সিনড্রোম, আর্থ্রোপ্যাথিস, ইম্পেয়ার্ড এরাইথ্রোপয়েসিস এন্ড হাইড্রোক্স ফিটালিস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনার আচ্ছা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এটাও আপনার হচ্ছে ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস আমরা বললাম সকল ডিএনএ ভাইরাস মানে ডবল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট পারভোভাইরাস B19 হুইচ ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ডিএনএ ভাইরাস দুই রকমের আছে, একটা হচ্ছে এনভেলপ আর একটা হচ্ছে নন এনভেলপ। নন এনভেলপ এর মধ্যে ছিল পারভোভাইরাস, অ্যাডিনোভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, অলরেডি আমরা পারভোভাইরাস পড়েছি। আর এনভেলপের মধ্যে আবার অনেকগুলো আছে। এনভেলপের মধ্যে আছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হ্যারিসেলা জোস্টার, সাইটোমেগালোভাইরাস, এপিস্টেন-বার্গ ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, মরস্কাম কন্টাজিয়াসাম ভাইরাস। এগুলো আমার এক জায়গায় লেখা আছে দেখে আমি কিন্তু বলে দিচ্ছি, তো আপনাদের এগুলো কিন্তু লিখে ফেলতে হবে, নাহলে বোর্ড করতে পারবেন না। আমি কিন্তু মুখস্থ বলতেছি, লেখা আছে দেখে দেখে বলতেছি। তো আপনারাও গুছাই ফেলবেন তাহলে বলতে পারবেন। আচ্ছা আমরা হচ্ছে হার্পিস ভাইরাসের এই বক্স থেকে কি করে গেল। হার্পিস ভাইরাস 6 and 7 যেটা আছে এটা হচ্ছে প্রথমে আমরা আসি 6 and 7 থেকে। ওয়ান টু বলে দিতে হবে, এই বক্সটা দেখাই দিচ্ছি। হার্পিস ভাইরাসের এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 আছে, 2 আছে। 1 মানে আপনার উপরের দিকে, অর্থাৎ আম্বলিকাসের উপরে যাবতীয় ইনফেকশন গুলো 1 করবে, এবং আম্বলিকাসের নিচের ইনফেকশন গুলো করবে আপনার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2। আম্বলিকাসের উপরে কি করবে দেখেন, হার্পিস ল্যাবিয়ালিস, দেখেছি যে জট্ঠট বা আমার জ্বরের মাঝে কোল্ড সোর হয়, স্টোমাটাইটিস, ফ্যারেঞ্জাইটিস, কর্নিয়াল আলসারেশন, ফিঙ্গার ইনফেকশন দ্যাট ইজ বলা হয় হুইট লোস, এরাইথেমা eczema herpetiform and encephalitis. It is rare for হচ্ছে আপনার হার্পিস সিমপ্লেক্স। ইউজুয়ালি এনকেফালাইটিস করবে আপনার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, কারণ হচ্ছে আম্বলিকাসের উপরে নিচে, এটা জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, আর এটা দেখেন আম্বলিকাসের সব নিচে পড়বে। টু জেনিটাল আলসারেশন, নিওনেটাল ইনফেকশন, acute meningitis, transverse meningitis and rarely encephalitis। এটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন। নেক্সট হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। ভ্যারিসেলা জোস্টার কি? হার্পিস যে জোস্টার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স দেখলাম, হার্পিস ভাইরাসের আরেকটা আছে হার্পিস জোস্টার। হার্পিস জোস্টার দিয়ে হল, জোস্টার দিয়ে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ভ্যারিসেলা, ভ্যারিসেলা আর জোস্টার। হার্পিস জোস্টার ভাইরাসে জোস্টার হয়। এটা জোস্টারটা কি বলা হয়? হার্পিস জোস্টার যখন হয় সেটাকে আবার নাম দেওয়া যায় শ্রিঙ্গেল। এটা ইউজুয়ালি ব্যাক অফ দ্য নেক এন্ড ব্যাকে বেশি হয়। আপনি দেখবেন পিঠের দিকে হবে, ঘাড়ের একদিকে হবে। এটা অলওয়েজ ইউনিল্যাটারাল হয়, ইউনিল্যাটারাল হবে, কখনোই ডার্মাটোম ক্রস করবে না, এক সাইড থেকে আরেক সাইডে যাবে না। ভেরি পেইনফুল, ভেরি পেইনফুল, ভ্যাসিকুলার হয় দেখতে, এবং এটা স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়, স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। তাহলে ভ্যারিসেলা জোস্টারতে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স অর্থাৎ চিকেন পক্স হচ্ছে, চিকেন পক্স হওয়ার পরে ওই যে ভ্যারিসেলা জোস্টার যে ভাইরাসটা, ওটা নার্ভ রুটে ডরম্যান্ট অবস্থায় থাকে।
নার্ভের ডার্মাটোমে ডরম্যান্ট অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে। যখন কোনো ইমিউনো কম্প্রোমাইজ স্টেজ হয় তখন সেটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হলে সেটা জোস্টার করে, সেটা জোস্টার করে। এবং জোস্টারের ক্রাইটেরিয়া কিন্তু আমি বললাম, টু মাস ইম্পর্টেন্ট। এই যে এটা দেখেন সিঙ্গেল, সিঙ্গেলস গুলো কেমন হচ্ছে দেখেন। আচ্ছা না, প্রথমে ভ্যারিসেলা বলি, যেটা হচ্ছে চিকেন পক্স। এই যে ছোট অবস্থায় চিকেন পক্স হয়েছে। চিকেন পক্স হওয়ার পরে এই ভ্যারিসেলার জোস্টার ভাইরাসটা একটা নার্ভে ডরমেন্ট অবস্থায় ছিল। যখন ইমিউনো কম্প্রোমাইজ হলো, ওই নার্ভে যে ভাইরাস গুলো ছিল সেটা আপনার কি হবে, অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে যেটা তৈরি করে সেটাকে বলে শ্রিঙ্গেলস অর জোস্টার। দেখেন থোরাসিক ডার্মাটোম ব্যাকে হয়েছে, ইউনিল্যাটারাল হয়েছে, এক সাইডে হয়েছে, এই সাইডে কিন্তু যায় নাই। এই যে ভেসিকুলার, ভেরি মাচ পেইনফুল, এটাকেই বলে ভ্যারিসেলার ভ্যারিসেলার জোস্টার। এটা যাতে আপনি ইনভ্যারিয়েবলি এই পেশেন্টের আপনি যাতে এরকম একটা পিছে এরকম ভেসিকুলার ইরাপশন আছে, আপনি পেশেন্টের সুন্দর আপনার ছোটবেলায় তো আপনার নিশ্চয়ই চিকেন পক্স হয়েছিল। পেশেন্ট বলে হ্যাঁ হ্যাঁ কিভাবে বুঝলেন আপনি? তো এটাকে আপনি ইমপ্রেস করতে পারেন, পেশেন্টকে কিন্তু আপনি ইমপ্রেস করতে পারেন। মেডিসিনটা আসলে ইমপ্রেসিভ জিনিস, আপনি এটা দেখে নিশ্চিত থাকেন তো আপনার চিকেন পক্স হয়েছে। এটা যখনই বলবেন পেশেন্ট মনে করবে অনেক বড় ডাক্তার, কিছুই বললাম না সে বুঝে গেল। তাহলে ভ্যারিসেলা দিয়ে হয় চিকেন পক্স, আর হার্পিস জোস্টার দিয়ে হয় জোস্টার, দুটো মিলে ভ্যারিসেলা জোস্টার বলা হয়। তারপর সাইটোমেগালোভাইরাস, আমি এখান থেকে পড়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। নেক্সট হচ্ছে সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাস হচ্ছে আপনার এই যে আরেকটা হচ্ছে আপনার ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, যেটা হচ্ছে আপনার নন এনভেলপ ভাইরাস, নন এনভেলপ ডিএনএ ভাইরাস। সাইটোমেগালো মোস্ট কমন কজ অফ কনজেনিটাল অ্যানোমালি, কনজেনিটাল অ্যানোমালি করে সাইটোমেগালোভাইরাস। এবং এটা বডির যে কোনো দিক দিয়ে আসতে পারে, প্লাসেন্টা বলেন, ব্রেস্ট মিল্ক বলেন, যে কোনো সাইড থেকে এটা আসতে পারে। আচ্ছা, সাইটোমেগালোভাইরাস এখানে দেখেন কি, সাইটোমেগালোভাইরাসে কি হয় দেখেন, কনজেনিটাল ইনফেকশন, ইনফেকশাস মোনোনিউক্লিওসিস, সেটা হচ্ছে হেটারোফিল অ্যান্টিবডি নেগেটিভ, হেপাটাইটিস করবে, disease in immunocompromised patient, retinitis, encephalitis, pneumonitis, hepatitis, fever in abnormalities with hematological parameters. Cytomegalovirus triple streptococcus. সাইটোমেগালোটা তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি থাকে, পেশেন্টের যেটা থাকে হেটারোফিল নেগেটিভ ইনফেকশাস মোনোনিউক্লিওসিস। আমি ইনফেকশাস মোনোনিউক্লিওসিস একটু পরেই বলছি। হেটারোফিল নেগেটিভ ইনফেকশাস মোনোনিউক্লিওসিস, এর সাথে পেশেন্টের হেপাটোমেগালি থাকে, হেপাটোমেগালি থাকে। ঠিক আছে, একটা নাম্বার বললাম। 2 নম্বরে হচ্ছে কনজেনিটাল অ্যাবনরমালিটিস, ঠিক আছে, কনজেনিটাল অ্যাবনরমালিটিস। এছাড়া পেশেন্টের কিছু সিমটমস থাকে, দ্যাট ইজ র্যাশ, জন্ডিস, সিএনএস প্রবলেম, দ্যাট ইজ কোরিওরেটিনাইটিস, ডিফনেস। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, স্পেশালি যদি এইচআইভি পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে নিউমোনাইটিস, রেটিনাইটিস, কোলাইটিস হয়। নিউমোনাইটিস, রেটিনাইটিস, কোলাইটিস, যেগুলো বললাম। সাইটোমেগালোভাইরাসের কমপ্লিকেশন হিসেবে কি আসতে পারে, কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের জিবিএস হতে পারে, মেনিনগো এনকেফালাইটিস হতে পারে, অটো ইমিউনোহেমোলাইটিক অ্যানিমিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া। ইনভেস্টিগেশন করলে হেটারোফিল নেগেটিভ পাবে। অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট করা যায়, অর্থাৎ এএলপি অনেক বেশি থাকে। ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয় জ্যানিক্লোভির, জ্যানিক্লোভির। যা বললাম সব হচ্ছে সাইটোমেগালোভাইরাস সম্পর্কে। সাইটোমেগালো পরে দিয়েছে, কারণ সাইটোমেগালোতে কিন্তু আপনার র্যাশ আসবে না। এটা হচ্ছে সাইটোমেগালোভাইরাস, খুব ইম্পর্টেন্ট ট্রিপল স্টার টপিক, সাইটোমেগালোভাইরাস টপিক। কমপ্লিকেশন, আচ্ছা, সেন্সিক্লোভির। এবং সাইটোমেগালোভাইরাস সম্পর্কে কেন এত ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ট্রান্সপ্লান্ট রিঅ্যাকশনে কিন্তু সাইটোমেগালোভাইরাস দিয়েই হয়। এটা একটা হার্পিস সিমপ্লেক্সের ইম্পর্টেন্ট জিনিস ছিল।
সাইটোমেগালোভাইরাস, আবারও বলছি এরা হচ্ছে হেটারোফিল নেগেটিভ ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস করে। তাহলে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস মেইনলি কে করে, সেটা হচ্ছে এপিস্টেন বার ভাইরাস করে। এপিস্টেন বার ভাইরাস করে এই যে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস এবং এপিস্টেন বার ভাইরাস। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস বলতে কি বোঝায় দেখেন, এর আরেকটা নাম হচ্ছে গ্ল্যান্ডুলার ফিভার। This is a clinical syndrome characterized by pharyngitis, cervical lymphadenopathy, fever, and lymphocytosis, known as glandular fever, most oftenly caused by Epstein-Barr virus. Epstein-Barr virus একটা কি হার্পিস ভাইরাস। আর কি কি করে Epstein-Barr ভাইরাস ছাড়া ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস কি করতে পারে, এই যে Epstein-Barr ভাইরাস তো করলো, সাইটোমেগালোভাইরাস, হার্পিস সিম্পলেক্স 6-7, HIV-1 প্রাইমারি ইনফেকশন এন্ড ট্রক্সোপ্লাজমোসিস, ট্রিপল স্টেপ। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস কি, একটা পেশেন্ট যদি মুখ খুলে মুখটা দেখবেন যে হা করলে লাল হয়ে গেছে, দ্যাট ইজ ফ্যারিঞ্জাইটিস, দ্যাট ইজ পেশেন্টের ফ্যারিঞ্জাইটিস। তার গলায় দেখলেন লিম্ফাডিনোপ্যাথি, পেশেন্ট আপনার কাছে আসছে ফিভার নিয়ে, পেশেন্ট আপনার কাছে আসছে ফিভার নিয়ে, আপনি তার গলাটা হা করতে বললেন, দেখলেন যে গলায় ব্যথা এবং তার ফ্যারিঞ্জাইটিস আছে, পালপেট করে দেখলেন সার্ভাইকাল লিম্ফাডিনোপ্যাথি, ইওর ডায়াগনোসিস ইজ ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস। Infectious mononucleosis, and you know most common cause of infectious mononucleosis is Epstein-Barr virus, and you have also known that there is another cause of infectious mononucleosis other than Epstein-Barr virus, that is cytomegalo, herpes simplex zoster, HIV-1 and toxoplasmosis. Most common হচ্ছে Epstein-Barr virus। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে Epstein-Barr virusকে আপনার এক্সক্লুড করা, ঠিক আছে। যখনই আপনার এরকম, এবং আরেকটা কথা বলে নিই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ইনভেস্টিগেশন দিলেন, ইনভেস্টিগেশনে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যায়। আমরা ওই যে প্রথম দিকে পড়াইছিলাম অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটোসিস, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট কাউন্ট যদি বেড়ে যায়, সেটা কিন্তু একটা কজ ছিল ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ইনফেকশাস মনোনিউক্লিওসিস, তাহলে আপনি যদি তাকে ইনভেস্টিগেশন করতে দেন, এই পেশেন্টের ইনভেস্টিগেশন করতে দেন, দেখবেন যে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাচ্ছেন, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাচ্ছেন। একটা টেস্ট বলে, সেটাকে বলা হয় মোনো টেস্ট, মোনো টেস্ট, মোনোস্পট টেস্ট, সেটা হচ্ছে হেটারোফিল অ্যান্টিবডি পাওয়া যায়, হেটারোফিল অ্যান্টিবডি পাওয়া যায়, সেটাকে বলা হয় মোনো স্পট টেস্ট। ঠিক আছে, কনফার্মেশনের জন্য আপনার সেরোলজিক্যাল করতে হবে, কনফার্মেশনের জন্য সেরোলজিক্যাল টেস্ট করতে হবে। আচ্ছা, এই যে মোনো স্পট টেস্টে হেটারোফিল পাওয়া যায়, যদি হেটারোফিল পাওয়া যায় সেটাকে বলা হয় হেটারোফিল পজিটিভ অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটোসিস। আর হেটারোফিল যদি না পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস। হেটারোফিল পজিটিভ পাওয়া যায় এপিস্টেন-বার ভাইরাসে, আর হেটারোফিল নেগেটিভ পাওয়া যায় সাইটোমেগালোভাইরাসে। এপিস্টেন-বার ভাইরাসের কমপ্লিকেশন আছে, খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, acute pharyngeal edema, antibiotic rash, especially with ampicillin, hepatitis 80%, jaundice, পোস্ট ভাইরাল ফ্যাটিক সিনড্রোম, ফ্যারিঞ্জিয়াল ইডেমা। এই পেশেন্ট আসলো জ্বর নিয়ে, গলা ব্যথা নিয়ে, সার্ভাইকাল লিম্ফাডিনোপ্যাথি নিয়ে, আপনি মনে করলেন যে বাচ্চা মানুষ অ্যামোক্সিসিলিন তো দেয়াই হয়, অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন দিয়ে দিলেন, থাইমোক্সিক্লাব যা ইচ্ছা দিলেন, বাচ্চাদের যেটা কমনলি দেওয়া, দেখলেন যে র্যাশ আরো বেড়ে গেছে। পেশেন্টের বাচ্চা আত্মীয় তো মাত্রায় আসবে, তখন আপনার ডায়াগনোসিস কনফার্ম, মেরে লাভ নেন, ডায়াগনোসিস কনফার্ম, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আচ্ছা, এটা একটা দেখেন থ্রম্বোসাইটোপেনিয়া করে, আনকমন কজের মধ্যে ট্রানজাস মায়োলাইটিস, থ্রম্বোসাইটোপেনিয়া। এছাড়া এপিস্টেন-বার ভাইরাস অ্যাসোসিয়েটেড কিছু ম্যালিগন্যান্সি আছে, দ্যাট ইজ নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, পারফিক্স লিম্ফোমা, হস্কিন্স লিম্ফোমা, প্রাইমারি সিএনএস লিম্ফোমা, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ ইন ইমিউনোকম্প্রোমাইজ। ওই যে লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ আমরা দেখেছিলাম যে এপিস্টেন-বার ভাইরাস ইনডিউস লিম্ফোমা করে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে এই যে দুইটা বললাম, এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে খুবই কমনলি। তাহলে একটা পেশেন্ট, আমি আবার একবার রিপিট করছি, একটা পেশেন্ট আপনার কাছে আসছে জ্বর নিয়ে, আপনি তার মুখটা দেখলেন যে ফ্যারিঞ্জাইটিস, মুখটা লাল হয়ে আছে, এক্সামিনেশন করে দেখলেন সার্ভাইকাল লিম্ফাডিনোপ্যাথি, আপনার ডায়াগনোসিস হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ইনফেকশাস মনোনিউক্লিওসিস যদি হয়, আপনি জানেন ইনফেকশাস মনোনিউক্লিওসিসের কজের মধ্যে আছে এপিস্টেন-বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, হার্পিস সিম্পলেক্স 6-7,
HIV-1 and toxoplasmosis। আপনি কি করলেন, সিবিসি করলেন, সিবিসি যদি অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটোসিস পান এবং মোনোস্পট টেস্ট পজিটিভ পান, দ্যাট ইজ হেটেরোফিল অ্যান্টিবডি পজিটিভ, আপনি চিন্তা করলেন এটা এপিস্টেন-বারো ভাইরাস হবে। কনফার্মেশনের জন্য সেরোলজিক্যাল করতে পারেন। যদি দেখেন যে না, মোনোস্পট টেস্ট নেগেটিভ, দ্যাট ইজ হেটেরোফিল অ্যান্টিবডি নেগেটিভ, তাহলে আপনার চিন্তা করতে হবে এটা হচ্ছে মোস্ট প্রবাবলি সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। ভাইরাসের ইনফেকশনের কমপ্লিকেশন গুলো পড়বেন, সাইটোমেগালোভাইরাসের ইনফেকশনের কমপ্লিকেশন গুলো পড়বেন। এটাও আমাদের অলরেডি পড়ানো হয়ে গেল, সাইটোমেগালোভাইরাস। এটার জন্য এবার হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 6 and 7। 6 and 7 কি করে দেখেন, জ্যানথেম সাবিটাম, and usually এটা জ্যানথেমা করে and disease in immunocompromised patient। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এটা আবার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনকোজেনিক ডিএনএ ভাইরাস। এটাও আপনাদের আসবে যে অনকোজেনিক ডিএনএ ভাইরাস কি কি আছে। অনকোজেনিক ডিএনএ ভাইরাস আছে হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আর হলো আপনার যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এইচ। এরা কি করে, যে ক্যাপুসি সার্কোমা লিম্ফোমা করে। এই সার্ভিকেশন স্পেশালি এই সার্ভিকেশন দেখতে হবে। চাইল্ডহুড জায়গায় দিয়ে রাখি চিকেন পক্স। চিকেন পক্স নিয়ে অলরেডি বললাম। ক্লিনিক্যাল ফিচার টেস্টটা পড়বেন। তারপরে হ্যারিসনের জোস্ট্রা, জোস্ট্রার দুইটা স্টার, জোস্ট্রার ক্লিনিক্যাল ফিচার্স দুইটা স্টার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সিস্টেমিক ভাইরাল ইনফেকশন উইদাউট র্যাশ, অর্থাৎ ভাইরাস ভাইরাল ইনফেকশন হয়েছে বাট আপনার হচ্ছে র্যাশ নাই। আগে এতক্ষণ যেগুলো পড়লাম এটা ছিল র্যাশ। দুইটা অবশ্য উইদাউট র্যাশ আমাদের পড়া হয়ে গেছে, সেটা হচ্ছে এপিস্টেন-বারো ভাইরাস এন্ড সাইটোমেগালোভাইরাস। উইদাউট জ্যানথেমার মধ্যে আছে আপনার দেখেন মাম্পস আছে, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, এপিস্টেন-বারো ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, ডেঙ্গু। ডেঙ্গু আসবে। তো আমরা একটু মাম্পসটা দেখে রাখি। মাম্পস হচ্ছে আপনার একটা সিস্টেমিক উইদাউট জ্যানথেমা, এটা হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, সোয়েলিং অফ প্যারোটিড গ্ল্যান্ডস, প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়। এর ক্লিনিক্যাল ফিচার হিসেবে পেশেন্টের থাকে আপনার 5 থেকে 9 দিনের মধ্যে চলে আসবে। Distribution phase within classical characteristics parotid gland which is bilateral 70%. Prodrome or pyrexia and headache, meningitis complication হতে পারে, complication হতে meningitis আসতে পারে। Investigation non invested IgG পেতে পারেন, RX হচ্ছে RBC। আচ্ছা, এটা হচ্ছে আপনার মাউথ, যেটা মাউথ হচ্ছে একটা সিস্টেমিক ভাইরাল ইনফেকশন characterized by swelling of parotid gland। মাউথের ক্ষেত্রে যেটা মনে রাখবেন, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে প্যারোটিড এনলার্জমেন্ট, ইউজুয়ালি বাইল্যাটারাল, 75% ক্ষেত্রে সেটা বাইল্যাটারাল হবে। ঠিক আছে, এছাড়া ফিভার, হেডেক এন্ড কমপ্লিকেশন হিসেবে ম্যানিনজাইটিস আসতে পারে। ইনভেস্টিগেশন করলে আইজিজি আইজিএম পাবো, ট্রিটমেন্ট হিসেবে অ্যানালজেসিয়া দিয়ে দেয়। মনে রাখবেন যে একটা পেশেন্টের যদি বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং, তাহলে আপনার চিন্তা করতে হবে আগে মাউথ, আর যদি ইউনিল্যাটারাল হয় তাহলে চিন্তা করতে হবে সেটা প্যারোটাইটিস কিনা। ঠিক আছে, তাহলে সেটা প্যারোটাইটিস হিসেবে করতে হবে। তবে প্যারোটাইটিস ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, তবে সেটা বাইল্যাটারালও কিন্তু আসতে পারে।
ইউজুয়ালি এই শব্দটা এখানে বললাম। এই মিজেলস, মাম্পস, রুবেলা এখান থেকে অলওয়েজ একটা কোশ্চেন দেখা যায় যে আসতেছে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, ভাইরাসের মধ্যে আরো যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস গুলো আমরা আরএনএ ভাইরাস গুলো তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সব আরএনএ ভাইরাসই সিঙ্গেল স্ট্যান্ডার্ড। শুধুমাত্র আপনার রিও ভাইরাস যেটা, রিও ভাইরাস, দ্যাট ইজ রিও ভাইরাস, রোটা ভাইরাস, এগুলো হচ্ছে কিন্তু আপনার ডবল স্ট্যান্ডার্ড। সব জায়গায় একটা করে ভিন্নতা আছে। সকল আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট রিও। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে আপনার সিস্টেমিক ভাইরাল ইনফেকশন করে প্রাইমারি ডিফেক্ট ইন রেসপিরেটরি ট্র্যাক্ট। ইনফ্লুয়েঞ্জা থেকে কোশ্চেন খুব বেশি একটা আসতে দেখা যায়নি। জাস্ট মনে রাখেন, ইনফ্লুয়েঞ্জা যেটা মাইক্রোবায়োলজি পড়তে গেলে এটা লাগবে। ইনফ্লুয়েঞ্জার যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা দুই ধরনের আছে। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা স্পেশাল ইনফ্লুয়েঞ্জা এ বি সি আছে, আমাদের জন্য ইনফ্লুয়েঞ্জা এ এবং বি লাগে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এদের অ্যান্টিজেনিসিটি চেঞ্জ হয়, অ্যান্টিজেনিসিটি চেঞ্জ হয়, অর্থাৎ অ্যান্টিজেনিক শিফট হয়, অ্যান্টিজেনিক ড্রিফট হয়। অর্থাৎ এদের যে অ্যান্টিজেনিসিটি সেটা এক রকম থেকে আরেক রকম। দেখা যাচ্ছে অ্যান্টিজেনটা দেখতে বাসের মতো, হঠাৎ করে সে ফুটবলের মতো হয়ে গেল। ঠিক আছে, তাহলে যদি যার অ্যান্টিজেনিসিটি, যার শেপ কালার চেঞ্জ হবে, তার ক্ষেত্রে আপনি তো অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবেন। এই জন্য কিন্তু ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে কিন্তু অ্যান্টিবায়োটিক নাই। এই জন্য এদের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক মানে সরি ভ্যাকসিন নাই। হ্যাঁ, কারণ এদের অ্যান্টিজেনিসিটি বা অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ডিপ্ট হয়। এবং ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আপনি মাইক্রোবায়োলজি পড়তে গেলে পেতে পারেন, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হচ্ছে আপনি ইনফ্লুয়েঞ্জার সাথে চিকেন পক্স থাকলে বাচ্চাদের অনেক সময় অ্যাসপিরিন দেওয়া হয়। তখন যেটা সিনড্রোমটা ডেভেলপ করে সেটাকে বলে রাইস সিনড্রোম। রাইস সিনড্রোম এই শব্দটা আপনি পেতে পারেন। এটা তো বললামই। ডেঙ্গু, ডেঙ্গু করলে আর শেষ করবো না। নেক্সট দিন আমরা ডেঙ্গু থেকেই পড়া শুরু করবো। ডেঙ্গুতে বেশ টাইম দিতে হবে, ডেঙ্গু থেকে করতে সাবধানে জানি না। ডেঙ্গুর আগ পর্যন্ত থাক, ডেঙ্গু থেকে পড়াবো। আপনাদের কাজ হচ্ছে, আর আমি হচ্ছে ইসের গুলো আপনাদের কাছে দিয়ে দিব, প্রিন্সিপালস অফ ইনফেকশন ডিজিজ। ওখানে আমি বইটা দিয়ে ছবিগুলো আমি আপনাদের দিয়ে দিব। ওইটা আমাদের টাইম কম কষ্ট। আর বাকি আপনারা হচ্ছে ভাইরোলজির যা আছে, ভাইরাল হচ্ছে মাইক্রোবায়োলজি পড়ে ফেলেন। ভাইরাসটা মাইক্রোবায়োলজি থেকে পড়ে ফেলেন এক সপ্তাহে। কিন্তু ভাইরাস তো খুবই ছোট, ব্যাকটেরিয়াটা পড়ে ফেলেন, তাহলে আমাদের পরের দিন পড়া খুব সহজ হবে। পরের দিন দ্রুত যেতে পারবো। আর যদি লেন্স না থাকে তাহলে গাইড করলে গাইডও করতে পারেন। যারা পার্ট 1 দিবে তাদের জন্য কিন্তু এটা কিছু চাই, আদারওয়াইজ কিন্তু কঠিন হয়ে যাবে। কোনো প্রশ্ন না থাকলে শেষ করতে পারি আজকে নাকি? কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। ওকে, তাহলে শেষ করি। আল্লাহ হাফেজ।